নমস্কার বন্ধুরা, উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মারাশলি পর্ব 13। শুরুতেই আমরা প্রথমে দেখতে পাই হিলাল আর মাহুরের মধ্যে দৃষ্টি বিনিময় হয়। না জানার ভার করে মাহুরের কাছে জানতে চায় সে কাকে খুঁজছে। উত্তরে মাহুর জানায় সে জেলাল খুঁজছে, হয়তো সে এখন অ্যাভেলেবেল নেই, তাই সে পরে আসবে তাকে দেখতে। মাহুর সেখান থেকে চলে যেতে গেলে জেলাল সেখানে উপস্থিত হয়ে যায়, তাকে থামতে বলে। ম্যাডাম হিলাল তার পরিচয় দেয় মাহুরের কাছে যে সে জেলিশের মা, হিলালের ওয়াইফ। উত্তরে জেলাল বলে সে তার প্রাক্তন স্ত্রী। হিলাল মাহুরকে ঘরে আসতে বলে। উত্তরে মাহুর বলে না, পরে অন্য সময় আসবে, তাতে সে কাউকে বিরক্ত করতে চায় না। উত্তরে পুলিশ ম্যাডাম হিলাল বলে হয়তো সে তাদের বিরক্ত করছে এখন। উনি তাদের মাঝখানে ছোট্ট জেলি শিশু উপস্থিত হয়ে যায় মাহুরের কাছে, তাকে স্নেহ দেয়, ভালোবাসা দেয়। দেখে মাহুরকে বলে হয়তো জেলিশ তাকে খুবই ভালোবাসে। হিলাল বলে হিলালকে হ্যাঁ, কারণ মাহুর তার খুব যত্ন নেয় তাই। মাহুর সেখান থেকে জেলিশকে ঘরে পাঠিয়ে দিয়ে যেতে গেলে জেলাল তার পেছনে গিয়ে উপস্থিত হয় বাইরে। ওর সামনে জেলাল উপস্থিত হলে বাইরে মাহুর তাকে বলে তাকে এতদিন না দেখতে পেয়ে অনেক চিন্তা করেছে। এখন এভাবে তাদের দেখে অবাক হলো সে। লাল এক্সপ্লেন করে বলে সে জেলিশের মা, জেলিশের ব্যাপারে চিন্তিত ছিল তাই দেখা করতে এসেছে। উত্তরে মাহুর বলে হ্যাঁ, সে চিন্তিত হতেই পারে, আর যখন ইচ্ছা সে তার মেয়ের সাথে দেখাও করতে পারে, তাকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার প্রয়োজন নেই। জানতে চায় জেলালের কাছে জেলাল কেমন আছে। উত্তরে বলে সে ঠিক আছে। তার কাছে জানতে চাইলে সে বলে সে আগের মতোই একদম আছে। ওর পরে কথা বলবে বলে মাহুর সেখান থেকে নিজের গাড়ি করে বেরিয়ে যায়। হিলাল জেলিশকে শীতে জামা কাপড় পরাতে থাকে, তখনই জেলাল গিয়ে তাকে ইশারা করে ডাকে বাইরে কথা বলার জন্য। বেরিয়েই হিলাল জেলালকে বলে ওকে জেলিশের কাছে আসতে দেওয়া যাবে না, কারণ তার পছন্দ হয়নি, কারণ জেলিশের মা এখনো উপস্থিত আছে আর সে তার কাছে তাকে আসতে দেবে না। হিলাল জানতে চায় জেলিশের মা কোথায়। উত্তরে হিলাল বলে তার সামনে দাঁড়িয়ে। ঠিক এটাও বলে জেলিশকে বাই করে দিতে তাড়াতাড়ি, কারণ জেলিশকে সে তার সাথেই নিয়ে যাচ্ছে। হিলাল জেলিশের কাছে কি বলে এখন তাকে তার মায়ের সাথে যেতে, কিন্তু খুব শীঘ্রই সে তার কাছে তাকে নিয়ে চলে আসবে আবার, আর কখনোই যেতে দেবে না। তারপর ফিরে আসার পর তারা আবার আনন্দ করবে, মজা করবে, সবই করবে। বাবা তাকে আগের মতো কবিতা পড়েও শোনাবে। জেলিশকে গাড়িতে তুলে দিয়ে হিলাল জেলালের কাছে বলতে আসে যে তারা চলে যাওয়ার পর সে নিশ্চয়ই আবার মাহুরের পেছনে যাবে। উত্তরে জেলাল বলে হ্যাঁ, সে এটা ডিজার্ভ করে। হিলাল জেলালকে জানায় সে খুবই স্টুপিডিটি করছে। যবে থেকে জেলাল অন্যের মন ভাঙা নিয়ে এত ভাবতে শুরু করলো। উত্তরে জেলাল বলে যবে থেকে তার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে তবে থেকে। এদিকে গাড়ি করে যেতে যেতে নিজায়েত সুয়াদকে বলে সে কি কোইন্সিডেন্সে বিশ্বাস করে। উত্তরে সুয়াদ বলে হ্যাঁ সে করে। উত্তরে নিজায়েত বলে সে করে না, কারণ যেই মন সন্দেহকে ঊর্ধ্বে রাখে না, সন্দেহ করে না, সেই মন সেই ব্যক্তি সব থেকে বড় শত্রু। তোরে সুয়াদ বলে নিজাত যখন বলছে তাহলে হবে হয়তো। নিজের আড্ডায় সাবাস বেহরামকে বলতে থাকে এখন সে বোর হয়ে যাচ্ছে খুব বেশি, আর ভালো লাগছে না এই অবস্থায়। বেহরাম তাকে জানায় পরিশ্রম করতে কঠোর, এর বিনিময় কিছুই হয় না, সে টাকা ফেরত না পাওয়া অব্দি কোথাও যাচ্ছে না। সাবাস বলে সে সকাল থেকে অনেক কথা শুনে যাচ্ছে তাদের থেকে, আর সে প্রচন্ড আনহ্যাপি এর জন্য। চাইলে এখানে সকলকে মেরে দিতেই পারে, তো তার লোকেদের চোখ মুখ দেখে আর তাকে দেখে মনে হচ্ছে যে সে এটা করতে পারবে না, এটা তাকে আরো বেশি দুঃখী করে তুলছে। বেহরাম সাবাসের কাছে জানতে চায় আর সে এটা কি করে করবে। উনি হঠাৎ সাবাস নিজের বন্দুক বার করে বেহরামের লোকেদের দুম করে মারতে থাকে। বেহরামও নিজের বন্দুক হাতে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। সাবাস বেহরামের লোকেদের মেরে দেওয়ার পর বলে সে এরকমটা করতেই পারে, সে নিজেকে এখনো হোস্টেজ হিসেবে কনসিডার করছে। সাবাসের যে পার্টনার আছে সে তার অর্থাৎ বেহরামে সব খুব উপশম করে দেবে, কিন্তু তাকে একটু সময় দিতে। সাবাসকে জানায় সে যদি না থামে তাহলে কিন্তু সে তাকে এক্ষুনি এখানে খুন করে দেবে। সাবাস জানায় হ্যাঁ সে জানে সে এরকমটা করতে পারে। গাড়িতে যেতে যেতে সুয়াদ নিজায়েতকে বলে যে বেহরামের আন্ডারে আছে এখনো সাবাস। নিজায়েতকে এ নিয়ে কিছু ভেবেছে। নিজায়েত জানায় হ্যাঁ সে কিছু ভেবেছে। বলে সে আশা করছে যে সাবাসের সাথে কিছু হওয়ার আগেই তারা পৌঁছে যাবে উদ্ধার করতে সাবাসকে। এর পরবর্তী দৃশ্যে দেখায় মাহুর একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে এবং সেখানে গিয়ে জেলাল উপস্থিত হয়। ও জেলালকে দেখে বলে সে তার কথা এতদিন অনেক ভেবেছে যে তার সাথে কি হয়েছে, সে কোথায় গেছে, জেলিশিবা কেমন আছে। হঠাৎ জেলাল এখন তার সুন্দরী বউকে নিয়ে উপস্থিত হয়েছে। মাহুরকে উত্তরে জানায় যে হিলাল তার প্রাক্তন এবং তার যে মেয়ে জেলিশের মা। ও জানায় সে যে বাকিদের থেকে জেলালের ব্যাপারে এতদিন যা শুনেছে যে সে কোথায় গেছে যাবতীয় সেগুলো সব মিথ্যে সে বুঝতে পেরেছে। এতদিন অনেক চিন্তা করেছে যে মানুষটার সাথে কি হয়েছে, সে ঠিক আছে কিনা, সে বেঁচে আছে কিনা। আজকে সে খুব সুন্দর সারপ্রাইজ পেয়েছে। গায়েব হয়ে যাওয়ার কারণও এখন সে বুঝতে পেরেছে। জেলাল মাহুরকে জানায় সে যা ভাবছে আদেও তাই না, গুরুত্বপূর্ণ কাজেই নিয়োজিত ছিল এতদিন। সব কথা বলে সে কি মিন করতে চাইছে সে তো সবই জানে। মাহুর বলে সে শুধুমাত্র ফ্যাক্টটা জানতে চাইছে যে কি হয়েছে, মাহুর বা তাদের সম্পর্কটা কি জেলালের কাছে গুরুত্বপূর্ণ না। উত্তরে জেলাল বলে ভীষণ গুরুত্বপূর্ণ, আর তাই সে গেছিল কাজে। যখন হাসপাতালে ছিল তার কিছু পেন্ডিং কাজ জেলাল পূরণ করতে গেছিল, আর সে সব বলে দেয় সমস্ত শত্রুদের জেলাল শেষ করেছে। জানতে চায় এভাবে কতদিন পালিয়ে বাঁচা যাবে। এর উচিত জেলিশকে নিয়ে চলে যাওয়া
শত্রুদের নাগালের বাইরে, যাতে তারা তাদের কোনো ক্ষতি না করতে পারে। জেলাল বলে সেটা কি কখনো হতে পারে, সে সেই শত্রুদের অনেক ক্ষতি করে দিয়েছে, তাকে কোনোভাবেই এখন ছেড়ে দেবেন। জেলাল কাপুরুষের তকমানি কখনোই বাঁচতে পারবে না। মাহুরকে ধৈর্য ধরতে অপেক্ষা করতে। ও জানায় জেলালকে পুলিশ, আইন কানুন সবই উপস্থিত আছে, তাকে এর মধ্যে সবসময় না পড়লেও হবে। জন্য মানসিক ভাবাটা মানুষকে স্বার্থপর কখনোই বানায় না। ও যদি সে না শুনতে চায়, সে যা ইচ্ছা তাই করতেই পারে। সে তাদের সম্পর্কের জন্য না, বরং জেলিসের জন্য দুঃখিত হলো বলে মাহুর সেখান থেকে গাড়ি করে চলে যায়। পরনে জেলাল নিজের বাড়ি এসে নিজের ঘরে শুয়ে পড়ে। এদিকে সাবাস নিজের আড্ডাখানায় বেহরামের সামনে বসে বলে বেহরামকে তার বন্দুক নামিয়ে রাখতে। সে কথা দিচ্ছে সে কিছু করবে না, বলে একবার সে তার টাকা পেয়ে গেলে সেও আর কিছু করবে না। মারাশলির বিষয়ে জানতে চায় যে সে কেমন মানুষ, কি আগেও তার সাথে দেখা করেছে, পরিচিত সে। সাবাস বলে হ্যাঁ, সে খুব একজন ট্রাভেলসাম গায়, বহুবার মারারও চেষ্টা করেছে কিন্তু সে কোনো না কোনোভাবে বেঁচে গেছে। জানায় মারাশলি তো অত ড্রাগস নষ্ট করেছে, তাহলে সে কি করবে। সাবাস বলে এখানে সব থেকে বড় দোষী ইলহান, কারণ সেই পুলিশের কাছে গেছিল তাদের নামে কমপ্লেন করতে। একবার যখন করেছে সে পরেও এরকম অনেক বড় কিছু করতে পারে। বেহরামের উচিত ইলহানকে শেষ করা। পরে তাদের কথার মাঝখানে সুয়াত এসে উপস্থিত হয়ে বলে যে বেহরামকে টাকার জোগাড় হয়ে গেছে, তাই তাকে ফলো করতে। বেহরাম সুয়াত আর সাবাতের সাথে গিয়ে বাইরে গাড়িতে দেখে টাকার ব্যাগে অনেক টাকা, বলে তাকে টাকা গুনে নিতে। বেহরাম বলে সে নিশ্চয়ই চেক করে নেবে, কিন্তু বাড়ি গিয়ে করবে। তার কাছে এর কারণ জানতে চাইলে উত্তরে বেহরাম বলে এটা একটা প্রিন্সিপালের মধ্যে পড়ে। জানতে চায় তার মতো মানুষেরও প্রিন্সিপাল। তোরে বেহরাম বলে তাদের মতো মানুষদের কথা বলা উচিত সাবাসের। গাড়িতে উঠতে উঠতে নিজের লোকেদের বলে ইলহানকে খুঁজে শেষ করতে। পর সে তার লোকজন নিয়ে সেখান থেকে গাড়ি করে চলে যায়। পর নিজায়েত সাবাসের সামনে এসে বলতে থাকে তাকে তো দেখে বেহরামের সাথে ভালো সময় কাটাচ্ছিল বলেই মনে হয়। তোরে সাবাস জানায় সে কি সময়ের মধ্যে যে যাচ্ছিল সেই একমাত্র জানে। তাদের উচিত এবার মারাশলিকে সরিয়ে দেওয়ার। সাবাস নিজায়েতের কাছ থেকেও জানতে চায় যে মারাশলি কি তাকে ধরে ফেলেছে। তোরে নিজায়েত বলে না, এটা হতে পারে না, তবে আশা করছে যে সে সন্দেহ করেছে। সাবাস জানায় নিজায়েতকে এবার সে খুব বোর হয়ে যাচ্ছে। নিজায়েত বলে কাজটা খুব ডিফিকাল্ট, তাই সে বোর হয়ে যাচ্ছে। মারাশলি যদি তাদের সাথে গেম খেলতে চায় তাদেরও উচিত তাকে খেলানোর। এই গেমের শেষে কিছু না কিছু তো হবেই। মারাশলি আর আমাদের সকলকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। পরবর্তী দৃশ্যে দেখায় জেলাল ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। তখনই সে ঘুমের ঘোরে মাহুরের গলার আওয়াজ পায়। মাহুর তাকে তার নাম ধরে ডাকছে। মাহুরের গলার স্বর শুনে জেলাল তার কাছে উপস্থিত হলে মাহুর তাকে বলে কোনোদিনও কোনো কিছুতে গিভ আপ না করতে। জেলাল মাহুরের কাছে জানতে চায় সে কোন বিষয়ে কথা বলছে। উত্তরে মাহুর বলে মাহুর তাদের সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাস। তারপর তাদের আশেপাশে সেখানে অনেক জোনাকি উপস্থিত হয়ে যায়। মাহুর বলে কত সুন্দর না লাগছে তার সাথে এই মুহূর্তে এই জোনাকির মাঝে। এই সকালবেলা অ্যালার্মের আওয়াজে জেলালের ঘুম ভেঙে যায়। পরবর্তী দৃশ্য দেখায় টুরেল বাড়িতে। নিজের ঘরে আলমারিতে দেখতে পায় একটা বড় ব্রিফকেস, তার মধ্যে থাকা প্রচুর টাকা। সেগুলো বের করে নিয়ে রেখে ইলহানকে জিজ্ঞেস করে যে এগুলো কিসের, তাদের ঘরের মধ্যে এত টাকা কি করছে। তোরে কৌতুকের স্বরে ইলহান বলে যে এগুলো আমেরিকান, তাগুলোকে ডলার বলা যেতে পারে। ইলহানকে জানায় সে মজার মুডে নেই, তাকে সোজাভাবে বলতে যে কি হচ্ছে। তোরে ইলহান বলে দিলশাদকে তারা একসাথে নতুন জীবন শুরু করতে যাচ্ছে। ইলহান দিলশাদকে জানায় এই কাজগুলো করে এক সপ্তাহে সে যা কামিয়েছে এতদিন সে একটা ছোট কোম্পানির হোল্ডিং করেও কিছু করতে পারেনি সেরকম। এরপর আরো কিছু $1 মিলিয়ন কারিয়ে নেওয়ার পর সে তার ছেলেকে নিয়ে আমি চলে যাবে। তাদের ছেলে ওগাজের ইংলিশও ডেভেলপড হয়ে যাবে, আরো অনেক একটা ফাটাফাটি জীবন কাটাবে। হয়তো আমেরিকান পুলিশ তাদের পিছু নেবে, তাতে কি আছে, তারা মেক্সিকোতে পালাবে, একদম যেমন ফিল্মে হয়। সে চিন্তার স্বরে ইলহানের কাছে জানতে চায় তার কি কোনো সাইকাইট্রিক হেল্পের প্রয়োজন। সে যেভাবে কথা বলছে এগুলো একদমই স্বাভাবিক নয়। রাগ মিশ্রিত কৌতুকের স্বরে দিলশাদকে জানায় সে তো ওজানের সাথে থাকতে চেয়েছিল, হয়তো তার সাথে তার ছেলের সাথে তার ভাবতে ভবিষ্যৎ একটু অসুবিধা হচ্ছে। তোরে দিলশাদ বলে এটা কাউকে খুন করার মতো জিনিস নয়, খুন করলাম জেলে চলে গেলাম, সে তার সমগ্র পরিবারকে বিপদে ফেলছে। ইলহান হেসে দিলশাদকে বলে অসাধারণ, সে এত কিছু ভাবলো কিন্তু একবারও ইলহানের কথা সে বললো না। ওদের কথা তারা কতটা ঠিক বিপদের মধ্যে পড়তে পারে। উনি ইলহানের ফোনে বেহরামের কল আসে। ইলহান দিলশাদকে চুপ থাকতে বলে। ইলহানকে কল করে বলে যে সে কিছু লোক পাঠিয়েছে, তার সাথে দেখা করতে চায়, তারা তাকে আনতে যাচ্ছে। জানায় বাড়িতে লোক পাঠানোর কি প্রয়োজন ছিল। উত্তরে বেহরাম বলে যে তার সেফটি তাদের কাছে ইম্পর্টেন্ট। বেহরামের কিছু গেস্ট আসতে চলেছে, তাই সে জানতে চাইছে তার এয়ারক্রাফট তৈরি কিনা, তাদের যারা পাইলট তারাও যোগ্য কিনা। উত্তরে ইলহান বলে হ্যাঁ, তার ধারণা তারা যোগ্য যথেষ্ট। বেহরাম জানায় ইলহানকে তাড়াতাড়ি চলে আসতে, গুরুত্বপূর্ণ কথা আছে। বেহরাম ফোন কেটে দিলে দিলশাদ তাকে জিজ্ঞেস করে যে কোনো প্রবলেম হয়েছে। উত্তরে ইলহান কোনো কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। বেহরাম এদিকে তার লোককে তার ফোন দিলে আর লোক বেহরামের ফোনে সিম কার্ড পাল্টে দেয়। বেহরাম তার পাশে বসে থাকা ব্যক্তিটিকে জানায় যে ইলহানকে এত সহজে না মারতে, মারার আগে এটা বুঝিয়ে দিতে যে পুলিশের কাছে যাওয়া তাদের বিরুদ্ধে কি হতে পারে আর পরিণাম। বেহরামের পাশে বসে থাকা ব্যক্তিটি জানতে চায় তাহলে মারাশলির কি হবে। বেহরাম বলে আগে ইলহানের সমস্যাটা দূর হোক, মারাশলিরটাও তারা ঠিকই ফিগার আউট করে নেবে।
ঘরের বাইরে বেরিয়ে বেহরামের লোকেদের দেখতে পেয়ে তার মনে একটু সন্দেহ হয়। মারাশলিকে কল করে এইসব বিষয়ে বলে যে তার সন্দেহ হচ্ছে বেহরাম তাকে তার লোক পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য। মারাশলি ইলহানকে জানায় তার লিভিং লোকেশন পাঠাতে সে তাকে ঠিকই বাঁচিয়ে নেবে। কেন মারাশলির কথা মতোই কাজ করে এবং ইলহান বাইরে গিয়ে বেহরামের লোকেদের বলে যে তাদের আসার তো কোনো দরকার ছিল না, সে এমনিই চলে যেতে পারত। উত্তরে বেহরামের লোকেরা বলে যে বেহরামের এই আজ্ঞা ছিল তাই তারা এসেছে। এর পরবর্তী দৃশ্য দেখায় মাহুর নিজের ঘরে এক্সিবিশনের জন্য তৈরি হয়ে বেরোচ্ছে। তখনই তার বাবা আজিজ ঘরে এসে উপস্থিত হয়, তাকে জিজ্ঞেস করে সে কেমন আছে আর সে কোথায় বেরোচ্ছে এখন। উত্তরে মাহুর বলে আজকে তার এক্সিবিশন আছে, সে ভুললো কি করে, সে এক্সিবিশনের জন্যই বেরোচ্ছে। তার কাছে প্রথমে ক্ষমা চায় আর বলে তার ভুল হয়ে গেছে, তার মাথায় ছিল না একদম। মাহুরের কাছে এটাও জানতে চায় গতকাল রাতে কি সে দেরি করে এসেছে। উত্তরে মাহুর জানায় হ্যাঁ, এক্সিবিশনের জন্য কিছু প্রিপারেশন ছিল তাই তার বাড়ি ফিরতে দেরি হয়েছে। তারপর মাহুরের কাছে মারাশলির বিষয়ে জানতে চায় সে কি তার সাথে দেখা করেছে। উত্তরে মাহুর বলে সে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না। আজিজ বলে ভালো কথা, সেও ওই বিষয়ে আর কোনো কথা বলবে না। তার বাবাকে জানায় সে বেরোচ্ছে। তার বাবা আজিজ তাকে বলে সাবধানে যেতে। উত্তরে মাহুর বলে আর কত সাবধান সে থাক, কোনো ছোট বাচ্চা নয়, আর এরপর সে গুলিও খেয়ে ফেলেছে, যদি কোনো সামনে ঝামেলা দেখে সে তার মধ্যে কখনোই ঢুকে পড়বে না, এইটুকু বুদ্ধি তার আছে। মাহুরকে বলে তার মাথা ঠিক নেই, সে এভাবে কেন কথাবার্তা বলছে। মাহুর বলে এই বাড়িতে কি কারোর মাথা ঠিক আছে, এমনকি তার বাবারও। পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছে। এরপর মাহুর বিদায় জানিয়ে চলে যেতে গেলে তার বাবাকে আজিজ বলে ইসমেত তাদের গাড়ি ড্রাইভারকে সাথে নিয়ে যেতে। মাহুর বলে হ্যাঁ, সেটা তাই করছে। বেহরামের লোকেদের সাথে গাড়িতে করে যেতে যেতে ইলহান বেহরামের একজন লোককে জিজ্ঞেস করে এত কি তারা ছিল যে বেহরাম তাকে ডাকলো। লোক জানায় সে জানে না কি হয়েছে, বেহরামই বলতে পারে। তার কাছে জানতে চায় কোনো কি সমস্যা হয়েছে। উত্তরে বেহরামের লোক বলে সে তো জানালো যে সে কিছু জানে না, বেহরামই বলল। তখন মনে মনে ভাবে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এদিকে নিজায়েত কল করে সাবাসকে জানায় যে তার মনে হচ্ছে বেহরাম হয়তো ইলহানকে মেরে দেবে। উত্তরে ইলহান বলে হ্যাঁ, সেই উস্কেছে বেহরামকে এই বিষয় যে ইলহান পুলিশের কাছে খবর দিয়েছিল। জানায় হ্যাঁ, সে বুঝেইছে, সে গেস করেই ছিল বিষয়টা। জানায় নিজায়েতের উচিত কাউকে মরতে দেওয়া অন্তত, খেলাটা এবার বোর হয়ে যাচ্ছে প্রচন্ড। জানায় আজিজ আর ইলহানের জন্য সে অন্যরকমের প্ল্যান করে রেখেছিল ঠিকই, এটাও ঠিক যে এখন বেহরামের সাথে তাদের সম্পর্ক বজায় রাখা জরুরি। আবার জানায় নিজায়েতকে যে মারাশলি নামক সমস্যা থেকে এবার মুক্তি পাওয়ার সময় চলে এসেছে। বলে এত সহজে বা এত কম সময়ে নয়, কখন দেখা যাক আগে ইলহানকে বাঁচাতে মারাশলি আসে কিনা। যদি আসে তাহলে এর মধ্যে থেকে দুটো দিক পসিবিলিটি আছে। আসলে যদি ইলহানকে বাঁচাতে আসে তাহলে বোঝা যাবে যে আমাদের মধ্যে হয়তো কেউ একজন ট্রেটার আছে বা আসলে তাদের ফোন ট্যাপ করেছে। গাড়িতে যেতে যেতে ইলহান বেহরামের লোকেদের কাছে জানতে চায় কেউ কিছু কথা বলছে না, তাহলে কি একটু মিউজিক চালানো যেতে পারে, কারণ তার খুবই বোর লাগছে। বেহরামের লোক তাকে না করে দেয়। তারপর ইলহান বলে তো সেই পথ দিয়েও যাচ্ছে না যেই পথ দিয়ে আগে গেছিল। উত্তরে বেহরামের লোক বলে বেহরাম অন্য জায়গায় তার জন্য অপেক্ষা করছে। ইলহানের মনের ভয় বাড়তে থাকে এবং সন্দেহ সঠিক প্রমাণের জন্য সে অপেক্ষা করতে থাকে। মনে মনে ভেবে বুঝেও যায় যে সে বড় বিপদে পড়েছে। বেহরামের লোককে বলে কোনো গ্যাস স্টেশনের কাছাকাছি রোড সাইডে দাঁড়াতে, কারণ তার খুব জোর টয়লেট পেয়েছে। কথা দিচ্ছে বেশি সময় সে নেবে না। বেহরামের লোকেরা না করলে পরে রাজি হয়ে যায়। রোড সাইডের একটি গ্যাস স্টেশনে গাড়ি দাঁড় করায় তারা। দিকে জেলাল নিজের ফোনে ইলহানের ট্র্যাক লোকেশন করতে দেখতে দেখতে আসে। ইলহান বেহরামের লোকেদের গাড়ি থেকে নেমে তার লোকেদের বলে সে কিছুক্ষণের মধ্যেই আসছে বলে সে গ্যাস স্টেশনের ভেতর ঢুকে যায়। স্টেশনের কাউন্টারে উপস্থিত ব্যক্তিটিকে এসে জানতে চায় স্টেশনের পেছনে কোনো এক্সিটের জায়গা আছে কিনা তার স্টাফেদের জন্য। তোরে লোকটি জানায় যে হ্যাঁ আছে এবং তার পাশেই টয়লেট আছে। ইলহান তার কথা মতো ফলো করেই পেছনে চলে যায় এবং পাঁচিল দিয়ে টপকে বেরিয়ে পড়ে গ্যাস স্টেশনের ভেতর থেকে। ইলহানকে বাইরে আসতে না দেখে গ্রামের লোকেরা ভেতরে গিয়ে চেক করে দেখতে বলে ইলহানকে। কথা মতো দুজন ব্যক্তিও ভেতরে যায় চেক করতে, আর তারা ইলহানকে দেখতেও পায়। ইলহান দৌড়ে সেই সান থেকে পাঁচিলের পেছনে গিয়ে মারাশলিকে কল করে বলে সে আর কত দূর। তারা খুব তাড়াতাড়ি বুঝে যাবে যে সে পালিয়েছে। মারাশলি তাকে ধৈর্য ধরতে বলে আর বলে সে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তার কাছে। বেহরামের লোকেরা গ্যাস স্টেশনের ভেতরে টয়লেটে গিয়ে ইলহানকে খুঁজে পায় না। বাইরে এসে তাদের অন্য লোকেদেরও বলে। এরপর তারা খোঁজাখুঁজি শুরু করে ইলহানকে। তারা এক রাস্তায় পেয়েও যায় ইলহানকে। ইলহান তাদের দেখে দৌড়তে শুরু করে, তারাও ইলহানের পেছনে চেস করা শুরু করে। দুর্ভাগ্যবশত সেই সময় মারাশলির গাড়ি চলে আসে। ইলহান দৌড়ে মারাশলির গাড়িতে উঠে পড়ে। গাড়িতে করে যেতে যেতে মারাশলি ইলহানের কাছে জানতে চায় এই পরিস্থিতি কেন হলো। সে কিছু একটা করেছে নিশ্চয়, ধারণা সে হয়তো পুলিশের কাছে গেছিল, এই বিষয়টা তারা জেনে গেছে তার জন্য। বলে তার মাথায় কিছু আসছে না। হঠাৎ তারা কল করলো এবং বাড়িতে লোক পাঠিয়ে তাকে নিতে নিয়ে গেল। এখন তার প্রচন্ড ভয় লাগে। যেতে যেতে জেলাল জিজ্ঞেস করে ইলহানকে যে কি ধরনের লুটেরা এরা, কতজনই বা আছে। উত্তরে উত্তেজিত হয়ে ইলহান বলে তারা মোটেই লুটেরা নয়, তারা টেররিস্ট। ইলহান আরো গাড়ির স্পিড বাড়াতে বলে।
মারাশলিকে। দ্রুত কার চেজিং চলতে থাকে দুই পক্ষের মধ্যে। ইলহান ইলহানের কাছে জানতে চায় তার কাছে কি এখন বন্দুক আছে। উত্তর ইলহান বলে না নেই। মারাশলি বলে তার গাড়ির গ্লোভ বক্সের মধ্যে আছে তার বন্দুক, সেটা বার করতে। ইলহান মারাশলির বন্দুক গাড়ির গ্লোভ বক্স থেকে বের করে দেখে বলে কি এখন তাদের উপর শুট করবে। জেলাল জানায় তাকে ধৈর্য ধরতে। এরপর প্রতিপক্ষের লোকেরা জেলাল আর ইলহানের উপর গুলিবর্ষণ শুরু করলে জেলালও বলে গুলি চালাতে ইলহানকে। কথা মতো ইলহানও কয়েক রাউন্ড ফায়ার করে। জেলাল ইলহানকে শান্ত হতে বলে আর বলে এভাবে গুলি করা যায় না। এরপর চেজিং এর এক পর্যায়ে জেলাল নিজের গাড়ির ব্রেকে পা দিয়ে গাড়িটাকে এক পর্যায়ে ঘুরিয়ে নিয়ে প্রতিপক্ষের গাড়ির উপর গুলিবর্ষণ শুরু করে। প্রতিপক্ষের গাড়ির লোকেরা মাথা নিচু করে বসে পড়ে এবং তারপর জেলাল আর ইলহান সেখান থেকে চলে যায়। উদ্বেগ আর চিন্তার স্বরে মারাশলির কাছে জানতে চায় এরপরের পদক্ষেপ কি হবে, সে এরপর কি করবে। উত্তরে জেলাল তাকে জানায় কি পুলিশের কোনো বড় পদকর্তাকে চেনে। জানায় হ্যাঁ সম্ভবত চেনে, কিন্তু এখন তার মাথায় আসছে। জেলাল বলে ইলহানকে তাদের বাড়িতে যেতে আর পুলিশের লোকেরা তাদের বাড়ি পাহারা দেবে। ইলহান জানতে চায় সে তার বাবাকে কি বলবে, বা কি বলবে, কারণ সে তো ড্রাগ গাড়ি করেছে। মারাশলি বলে এই বিষয়ে তাকেই ভাবতে হবে, কারণ এগুলো তো সে তাদের বলতে পারে না। জেলাল ইলহানকে এটাও জানিয়ে রাখে যে এটাই শেষ নয়, এটা সবে শুরু, সামনে আরো অনেক বিপদ অপেক্ষা করে আছে তাদের জন্য। এদিকে নিজের লোকেদের থেকে খবর পেয়ে বলে ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু প্রয়োজনে তাকে ফলো করতে, অর্থাৎ ইলহানকে ফলো করতে, তাকে শেষ করাটা প্রয়োজন আর টাইম টু টাইম তাকে আপডেটও দিতে থাকতে। পরবর্তী দৃশ্য দেখায় মাহুরের এক্সিবিশনে হলে নিজের প্রথম পার্সোনাল এক্সিবিশন হচ্ছে এখানে। চার সাধারণ কিছু ছবি তুলে রাখছে এবং আশেপাশে স্টাফদের জিজ্ঞেস করে দেখে রাখছে যে কোনো ত্রুটি যেন না হয়ে থাকে কাজের। উনি সেখানে মাহুর উপস্থিত হয় এবং ইচেমকে দেখে বলে যে কি হয়েছে, ঠিকঠাক চলছে তো। উত্তর ইচেম বলে হ্যাঁ একদম ঠিকঠাক চলছে আর গেস্ট 1 ঘন্টার মধ্যে চলে আসবে। ইচেম তার প্রথম পার্সোনাল এক্সিবিশন নিয়ে প্রচন্ড এক্সাইটেড। জিজ্ঞেস করে মাহুর এক্সাইটেড কিনা। উত্তরে মাহুর বলে এখন পর্যন্ত না, হয়তো এক্সাইটমেন্ট তাড়াতাড়ি চলে আসবে, এখন গেস্টেরা চলে আসবে একসাথে। মাহুর নিজের আউটফিট দেখিয়ে ইচেমের কাছে জানতে চায় তাকে কেমন লাগছে। উত্তরে ইচেম বলে তাকে বিউটিফুল লাগছে। উনি একজন স্টাফ এসে একটা বড় ছবি দিয়ে গেলে ইচেম জানতে চায় এটা কার ছবি। রানা বড় ছবিটা খুলে ইচেম বলে মাহুরকে সেইগুলো কি করছে, এখনো তার হুঁশে আসেনি, কোনো এইসব জিনিস নিয়ে পড়ে আছে। বলে আজকে এই সময়টা এইসবের জন্য না, তো তার রাগারাগি না করাই ভালো। উত্তর ইচেম বলে একদম সে এটাই তো বলতে চাইছিল, এই লোকটার জন্য তার বান্ধবী মাহুর মরতে চলেছিল, তার মেয়ের লাইফও সেফ নয়। এটাও বলে যে হ্যাঁ সে মানছে যে মারাশলিকে হ্যান্ডসাম দেখতে, সে ভালো লোক। তার মাঝে মধ্যে মনে হয় মাহুরকে দুটো থাপ্পড় মেরে তার সেন্সে ফিরিয়ে আন। মাহুর জানে ইচেমকে হ্যাঁ সে যা বলছে একদম সত্যি বলছে, কিন্তু এটাও ঠিক লোকটার মতো টেক কেয়ার করেনি আজ পর্যন্ত মাহুরের, কেউ দেখেওনি তাকে সেভাবে। ইচেম তাকে অনুমতি দেয় জেলালের ছবি টাঙাতে, শুধু একটা শর্তে, এখন শুধুমাত্র তাদের কাজের উপর ফোকাস করবে। মাহুর মারাশলি ছবিটা টাঙাতে জিজ্ঞেস করে ইচেমকে যে ছবিটা কেমন হয়েছে। উত্তর ইচেম বলে খুব ভালো হয়েছে, আর সে বলে এটাও যে সে আশা করছে যে এখানে আজকে মারাশলি উপস্থিত হবে না। উত্তরে মাহুর বলে না, সেখানে উপস্থিত হতে হবে, আর এরকম কোনো খবরও সে পায়নি। পরবর্তী দৃশ্যে দেখায় ইলহান পুলিশকে তার অ্যাটাকের বিষয় বলছে খানিকটা বানিয়ে, কারণ এখানে সে নিজের বিষয়গুলো একদমই চেপে যাচ্ছে। বলে সে রাস্তা দিয়ে এমনি যাচ্ছিল এবং আশপাশ থেকে কোথা থেকে সেই লোকেরা এসে উপস্থিত হয় এবং তাকে টেনে টুনে গাড়িতে তুলতে থাকে। কোনো রকমে গাড়ি যখন চলতে শুরু করে লাফিয়ে পালিয়ে বেঁচেছে। অফিসার জানতে চায় তারা কিরকম মানুষ। উত্তরে ইলহান বলে তারা খানিকটা টেররিস্টের মতো মানুষ, সে বলতে চাইছে খুব বাজে লোক তারা। অফিসার বলে পুলিশ পাহারা তার দিয়ে দিচ্ছে, তারা ঘন্টায় সে তার বাড়ির সামনে পুলিশ পেট্রোলিংও করে যাবে। সে যদি তার আততায়ী অর্থাৎ হামলাকারীদের তরফ থেকে কোনো ফোন টোন পায় সেগুলো যেন সে ধরে এবং পুলিশকে ইমিডিয়েট কন্ট্যাক্ট করে জানায়। উত্তরে ইলহান জানায় সে নিশ্চয়ই এগুলি করবে। দেখায় ইলহানের উপর নজর রাখা বেহরামের লোক বেহরামকে কল করে জানায় যে বাড়িতে চলে এসছে এবং পুলিশ পাহারাও বসে গেছে, পুলিশ তার সাথে কথা বলছে, পুলিশকে সমস্ত বিষয়ে সাক্ষ্যও দিয়ে দিয়েছে। বেহরাম নিজের কান থেকে ফোন রেখে সাবাসকে জানায় যে তার বন্ধু ইলহান পুলিশের প্রোটেকশনে এখন পুলিশের সাথে কাজ করছে। হয়তো সাবাস জানায় যে বেহরাম ফেল করেছে, তাই তো? বেহরাম বলে না, সে ফেল করেনি, মারাশলি শুধু ইলহানকে বাঁচিয়ে নিয়েছে। সাবাসের কাছে বেহরাম জানতে চায় মারাশলি কি পুলিশের লোক। সাবাস বলে না, ভেটেরান, পুলিশের কাজের বিষয়ে সে কিছুই বলতে পারবে না। বেহরাম বলে তাহলে ইলহান এখন মারাশলির প্রোটেকশনে, এ হয়তো মারাশলির সাথে সবকিছু ডিসকাসও করেছে, সে হয়তো তাদের বিষয়ে অনেক কিছু জানে। সাবাস বলে এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তারাই দিতে পারবে, তারা পুলিশ প্রোটেকশনের আন্ডারে আছে আর সাবাস তাদের মাঝখানে গিয়ে তাদের বের করে আনতে পারবে না। রাম সাবাসকে জিজ্ঞেস করে তার মাথায় কি কোনো নরম জায়গা মনে আসছে, এখানে আঘাত করা যেতে পারে। সাবাস বলে যে টুরেল বাড়ির সব থেকে নরম জায়গা হলো মাহুর, টুরেল ইলহানের বোন। সে বেহরামকে এটাও জানিয়ে দেয় যে মেয়েটার সাথে কিছু করার কথা যাতে চিন্তাও না করতে, সে আগে করে দেখে নিয়েছে, এটা মাথা ব্যথা ছাড়া আর কিছুই না। তাদের দুজনের মাঝখানে যে কথাবার্তা হচ্ছে এটা যেন শুধু তাদের মধ্যেখানেই রাখা হয়। বেহরাম তার কাছে কারণ জানতে চাইলে
সাবাস জানায় বেহরাম যাচাই করতেই পারে, এতে তার কিছু যায় আসে না। পর বেহরাম তার লোকদের নিয়ে সেখান থেকে প্রস্থান করে। ফুয়াদ সাবাসের কাছে জানতে চায় মাহুরের বিষয়ে নিজায়েত কিন্তু একটু সেন্সিটিভ, মাহুরের কিছু হলে নিজায়েতকে কি জবাব দেবে। উত্তরে জানায় নিজায়েত নিজের মতো করে সচেতন ঠিকই, তাই তার বিষয়ে বেশি না ভাবতে। গাড়িতে যেতে যেতে জেলাল ইলহানকে কল করে জানতে চায় বাড়িতে সবাই আছে তো। ইলহান জানায় হ্যাঁ, বাড়িতে সবাই উপস্থিত আছে, শুধুমাত্র মাহুর ছাড়া। মাহুরের এক্সিবিশন আছে আর তাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা আর বেরোচ্ছে না। ইলহান এটাও বুঝতে পারছে না যে আজিজকে সে এই বিষয়ে কি বলবে। জেলাল জানায় ইলহানকে তাকে নিজেকে ফিগার আউট করে নিতে এই বিষয়। মাহুর বাড়িতে নেই এই বিষয়ে সে তাকে আগে জানায়নি কেন। ইলহান জানতে চায় সেই লোকেরা কি তার জন্য মাহুরের উপর অ্যাটাক করবে। উত্তরে জেলাল জানায় এটা তো একদম স্বাভাবিক বিষয়, প্রথমে তারা মাহুরকেই টার্গেট করবে এইসবের জন্য। জেলাল ইলহানের কাছ থেকে জানতে চায় মাহুরের এক্সিবিশনের লোকেশন। উত্তরে ইলহান বলে জানে না, বাড়ির লোকেদের থেকে জেনে নিয়ে সে তাকে জানিয়ে দিচ্ছে। গাড়ি করে যেতে যেতে জেলাল মাহুরকে কল করতে থাকে। এদিকে এক্সিবিশনে ইচেন মাহুরের ফোনে জেলালের নাম উঠতে দেখে আর ফোন কেটে দেয় আর মনে বলে যে মেয়েটাকে একটু শান্তি দিতে। তারপর ইচেম আর মাহুর গিয়ে তাদের গেস্টদের সাথে কথা বলতে থাকে, তাদের আপ্যায়ন করতে থাকে। এদিকে টুরেল বাড়িতে ছোট্ট ওগাস তার দাদু ঠাকুমা অর্থাৎ ফিরুজান আর আজিজকে জিজ্ঞেস করতে থাকে তারা কখন যাবে এক্সিবিশন, কে যাবে আর কে কে যাবেন। যে দাদু ঠাকুমা তার উত্তর দিতে থাকে তার প্রশ্নের সবে। উনি ঘরে হন্তদন্ত করে উপস্থিত হয় ইলহান। ঘরে সকলে ইলহানের কাছে জানতে চায় কি হয়েছে, তার এরকম অবস্থা কেন। ইলহান তাদের কাছে জানতে চায় যারা কোথায় যাচ্ছে। ফিরুজান উত্তর দেয় যে তারা মাহুরের এক্সিবিশনে যাচ্ছে। ইলহান তখন ওগাসকে বলে ঘরে যেতে। আদিক ছোট্ট ওগাসকে ঘরে নিয়ে যাওয়ার পর ইলহান জানায় ফিরুজান আর আজিজকে যে কিছু লোক তার পেছনে পড়েছিল, তাকে মারতে চাইছে। কথাগুলো শুনে আজিজ আর ফিরুজান দুজনেই উত্তেজিত হয়ে পড়ে, জিজ্ঞেস করতে থাকে তাকে কি হয়েছে আর কারা তাকে মারতে চাইছে। তখনই পুলিশ টিম ইলহানের কাছে এসে বলতে থাকে যে তাদের ভারী ভালো করে পর্যবেক্ষণ করে নিয়েছে, কোনো ডেঞ্জার খুঁজে পায়নি আর পুলিশের লোকেরা টহল দিতে থাকবে খানিকক্ষণ বাদে এসে এসে। পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে যদি সেরকমই হয়ে থাকে তাহলে পুলিশ টিমকে সেই ডেঞ্জার ফিক্স করতে সে তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তার জন্য তাদের প্রসিকিউটরের পারমিশন লাগবে। জানায় হ্যাঁ, এই বিষয়ে সে দেখে নিচ্ছে। চিন্তিত হয়ে আজিজকে বলে এভাবে হাতে হাত দিয়ে চুপ করে বসে থাকা যাবে না, যদি লোকগুলো আবার এসে তাদের বাড়িতে রেড করে এরপর তারা কি করবে। জিজ্ঞেস করে ইলহানকে যে সে কি কোনো বড় অ্যামাউন্টের লোন নিয়েছে কোনো ক্রেডিটারদের কাছ থেকে, তাকে ধাওয়া করে বেড়াচ্ছে এরকম কিছু। কথাটাগুলো শুনে খানিকটা বুঝতে পারে যে কি বিষয় নিয়ে হচ্ছে হয়তো। তো ইলহান তার সাফায়ে বলতে থাকে সে কিছুই জানে না, সে কিছুই বুঝতে পারছে না। চিন্তিত হয়ে জিজ্ঞেস করে যে মাহুর কোথায়, বাইরে আছে, তার তো নিশ্চয়ই এখন ডেঞ্জার আছে। ইলহান বলে মারাশলিকে তার পেছনে লাগিয়ে দিয়েছে, মাহুরকে নিয়ে তাদের চিন্তা করার এখন আপাতত কিছু নেই। আজিজ কল করে জানাতে থাকে মারাশলিকে যে মাহুরের কাছে সে পৌঁছে গেছে আর মাহুর এখন ঠিক আছে। তো মারাশলি বলে মাহুর একদম ঠিক আছে, এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। পর থেকে সে যতক্ষণ মাহুরের কাছে থাকবে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না, আজিজকে বৃথা চিন্তা না করতে। ফোন রেখে ফিরুজানকে বলে যে জেলাল জানাইছে যে সে পৌঁছে গেছে মাহুরের কাছে, কোনো চিন্তা করতেন। জানতে চায় আজিজের কাছে এগুলো কে করছে, এগুলোকে আবার সাবাস করছে। উত্তরে আজিজ বলে না, সে করছে না। জানতে চায় সে কনফার্ম কি করে হচ্ছে। আজিজ বলে সে যেহেতু বলছে তাহলে সেটাই। আজিজ ইলহানের দিকে তাকালে ইলহান বলে সে এইসব কিছুই জানে না, জানলে নিশ্চয়ই জানিয়ে দিত তাদের। উনি সেখানে নিজায়েত উপস্থিত হয়ে জানতে চায় যে কি হয়েছে। ফিরুজান জানায় নিজায়েতকে যে ইলহানের ডেঞ্জার আসছে, জীবন বিপদের সম্মুখীন, তাই তারা এক্সিবিশনে যেতে পারছেন। সে নিজায়েত বলে ইলহানের পেছনে লোক পড়ে তো তারা যেতে পারবে না কেন, এর পিছু তো আর নিচ্ছে না সেই লোকেরা। বলে সে মাথা খারাপের মতো কথা যেন না বলে, তারা একটা পরিবার, ভাইকে বিপদে ফেলে দিয়ে তারা কোথায় যেতে পারে। ওরাকে স্বরে নিজায়েত আবার বলে হ্যাঁ, কি পবিত্র পরিবার আমার। সে ইলহানের কাছ থেকে জানতে চায় পুলিশকে কি সে জানিয়েছে এইসব। ইলহান চিন্তিত স্বরে বলে হ্যাঁ, সব জানিয়েছে আর পুলিশ টহলও দেবে। সে এটাও জানায় যে সে কিভাবে নিজে বেঁচেছে এর খারাপ পরিস্থিতি থেকে। এর পরবর্তী দৃশ্য দেখায় আবার মাহুরের এক্সিবিশন। এখানে গেস্টেরা মাহুরের ছবির প্রশংসা করতে থাকে। নামকরা মিডিয়ার লোক মাহুরের ছবির খুবই প্রশংসা করে, ছবি আর তাদের কাজ নিয়ে কথা বলতে থাকে। অনেক জানায় যে ব্যক্তিটি প্রশংসা করছে তার একটি কলাম আছে নিউজের এক্সিবিশনের বিষয়ে, সে তার কলামে পরের দিন লিখবে। গেস্ট ব্যক্তিটি মাহুরকে বলে দীর্ঘদিন পরে সে এত ভালো ছবি দেখেছে। জানায় এগুলো করতে অনেক সময় লেগেছে। উত্তরে সেই গেস্ট ব্যক্তিটি বলে হ্যাঁ, ভালো জিনিস সহজে কখনোই হাতে আসে না। মাহুরও বলে যে হ্যাঁ, অনেক সময় নিজেদের ভয়ের জন্যই ভালো জিনিস থেকে পেছনে সরে আসে। জেলালও এক্সিবিশনে পৌঁছে যায় মাহুরের রাশি, মাহুরকে খুঁজতে থাকে আর তখনই তার নজর পড়ে মাহুরের তোলা তার একটা ছবির দিকে। সে খানিকক্ষণ তাকিয়ে তার ছবি দেখে। এদিকে টুরেল বাড়িতে নিজায়েত এসে গ্লাসের মধ্যে দিয়ে খানিকটা অ্যালকোহল ঢেলে দিয়ে তার কাছ থেকে সব জানতে চায় আর বলে এই বাড়ির কেউই বোকা নয়, ইলহান একটা বড় বিপদে পড়েছে, সেটা তারা সবাই খুব ভালো মতো বুঝতে পারছে, তাই নিজায়েতকে সব জানাতে। ইলহান নিজায়েতকে ব্যালকনিতে নিয়ে গিয়ে সব বলতে শুরু করে তাদের কোম্পানি হাতছাড়া হয়ে গেছে। তার কাছে জানতে চায় যে ওজানকে কি সে মেরেছে, তাকে ডবল ক্রস করেছে বলে। এখানে ব্যাপারটা চেপে যে বলে না, এটা হয়তো সাবাসের কাজ, সে এরকম কাজ করতেই পারে না কখন। না জানার ভান করে তাকে খোঁচা দিয়ে কথা বলে তারা দুজনেই একই।
তারা দুজনেই আজিজ টুডেলের ছেলে এবং তারা অর্ধেক মত্ত, তাদের পরিবার সামলাতে পারে না, তাই তারা শাস্তির সব থেকে যোগ্য। জানতে চায় নিজায়াতের কাছে এভাবে সে তার ভাইকে সাপোর্ট করে, তাকে জড়িয়ে ধরে সাপোর্ট করে। জানতে চায় ইলহানের কাছে সাবাস তার পেছনে পড়েছে। ইলহান বলে সাবাস পড়েনি, ড্রাগ ডিলারের লোকেরা পড়ে। তখনই সেখানে দিলশাদ উপস্থিত হয়ে তাকে থামতে বলে। ইলহান জানায় দিলশাদকে যে সে তার ভাইকে সবই জানিয়ে দিয়ে তার থেকে লুকোনোর মতো আর কিছুই নেই। জেলালের কাছে মাহুর উপস্থিত হয়ে বলে সে তো তাকে ইনভাইট করেনি, তাহলে সে এখানে উপস্থিত কেন আজকে? জেলাল বলে সে আনইনভাইটেড হয়ে উপস্থিত হয়েছে। ছবি দেখেও সে মাহুরের সাথে কিছু কথা বলে। উত্তরে মাহুর বলে সে হুট করেই তুলে নিয়েছিল ছবিটা, মধ্যে এমন কোনো ব্যাপার নেই। জেলাল এখানে এসেছে ভালো কথা, কিন্তু সে আশা করছে যে সে তার বন্দুক নিয়ে আসেনি বা জিনিসপত্র গন্ডগোলও করবে না। আর খুবভাবে সে জেলালকে সেখান থেকে চলেও যেতে বলে। জানায় যে জেলাল এমনি যাবে না, সিকিউরিটি ডাকবে সে তার জন্য। জেলাল বলে সে এখানে থাকবে, সে রিকোয়েস্ট করতেই পারে তাকে, সে আজকে এখান থেকে কোথাও যাচ্ছে না। দেখা যায় যে মাহুরের এক্সিবিশন হলের ঠিক খানিকটা বিল্ডিং এর পাশে একজন স্নাইপার প্রস্তুত হয় তাদের সেখানে এক্সিবিশন ধ্বংস করার জন্য। পর আবার দেখায় সাবাসের আড্ডায় বেহরাম গেছে। জিজ্ঞেস করছে বেহরামকে তার এখন নতুন প্ল্যান কি। উত্তরে বেহরাম জানে মারাশলিকে নিয়ে কেন এত চিন্তিত, তার সাথে খেলতে কেন এত ভালোবাসে। উত্তরে সাবাস জানায় তার নিজস্ব কিছু ব্যক্তিগত কারণ আছে। জানায় সাবাসকে যে সে যে ইনফরমেশন দিয়েছিল মাহুরের ব্যাপারে সেটা খুবই ইউজফুল হয়েছে। জানতে চায় বেহরামের কাছে সে কি সেই জায়গায় গিয়ে রেড করবে। উত্তরে বেহরাম বলে সে রেড করবে কেন এই দিন দুপুরে, সে কি করবে কিছুক্ষণের মধ্যে সে জানতেই পারবে, দেখতেও পারবে। পর বেহরাম কল করে স্নাইপারকে বলে দেয় তার প্রস্তুতি শেষ করতে, পর যা ঘটনায় ঘটবে তাকে ফোন করে জানাতে। পর বেহরাম ইলহানকে কল করে বলে দেশে আসার পর থেকে তার প্লেনের টিকিট একটা করে ক্যান্সেল করতেই থাকছে, কারণ তাদের কাজের মধ্যে একজন ট্রেটার আছে। তাকে জানায় সে তাদের দুনিয়ার মানুষ না, বলে তাদের ড্রাগস সে তার প্লেনের মধ্যে দিয়ে সাপ্লাই করে, তাহলে সে দুনিয়াকে এবার কি বলবে। বেহরাম বলে ইলহানকে সে তো তাদের কাছ থেকে ব্যাগ ভর্তি টাকাও নিয়েছিল। উত্তরে ইলহান বলে মেল করে থ্রেট করে তারা তাকে করতে বাধ্য করিয়েছিল। বেহরাম বলে সে এইসব কিচ্ছু জানে না, কিন্তু 2 ঘন্টার মধ্যে সে যদি এসে তার কাছে স্যালেন্ডার না করে তাহলে সে তার বোন যে এক্সিবিশনে আছে তাকে মেরে দেবে, বংশ ধ্বংস করে দেবে। বলে ক্রাইম যদি তার হয়ে থাকে এখানে তার বোন বা তার বংশের কি সমস্যা, তো আর কোনো অপরাধ করেনি। এরম উত্তরে বলে সে এইসবের কিচ্ছু জানে না, সে তাকে মাত্র 2 ঘন্টা সময় দিচ্ছে, এসে স্যারেন্ডার করুন, নাহলে সে তার বংশের মুখও দেখতে পাবে না। তার বোনের সাথে যে এক্সিবিশনে একজন পুলিশ আছে সেই নজরে এসেছে তার। বেহরাম ফোন রাখার পর সাবাস বলে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে সাথে সবই সামলে নিচ্ছে, আর আজকের জন্য তাদের এন্টারটেনমেন্টের কোটাও পূরণ হয়ে গেছে। সাবাসের কাছ থেকে টাকা উসুল করে নিয়েছে, ট্রেটারকে খুঁজে বের করেছে, তাকে খতম করবে, ভালো কথা, কিন্তু মারাশলির ব্যাপারে কি সে কিছু ভেবেছে? তোরে বেহরাম বলে যে মারাশলিকে নিয়ে সে একটু বেশিই ভাবে, এই জিনিসগুলো হ্যান্ডেল করে নিক, মারাশলির টার্নও ঠিক আসবে হিসেবে সে খরগোশ আর কচ্ছপের কথাও বলে। এরপর ইলহান কল করে মারাশলিকে সব বেহরামের বিষয়ে জানিয়ে দেয়, এটাও বলে যে 2 ঘন্টার মধ্যে তাকে স্যারেন্ডারও করতে বলেছে। সে কোনোভাবেই চায় না তার জন্য মাহুরের কিছু হোক, তাই মাহুরকে যেন সে সেভ করে নেয়। ইলহান জানতে চাইলে ইলহানের কাছে যে কিভাবে সে মারতে চাইছে কিছু বলেছে। ইলহান বলে আশেপাশেই কোনো লোক আছে তার দিকে নজর রাখতে, বেশি বেহরাম আর কিছুই জানে। কথাটা শোনা মাত্রই বিলাল চারিদিকে খুঁজতে থাকে, আশেপাশে দেখতে থাকে যে কোনো সন্দেহভাজন ব্যক্তি আছে কি। এক্সিবিশনে সব জায়গায় খুঁজে বেড়ে এক্সিবিশনের বাইরে এসেও দেখতে থাকে। উনি দূর থেকে স্নাইপার দেখে ফেলে মারাশলিকে সেখানে উপস্থিত, আর সে কল করে বেহরামকে জানায় মারাশলির উপস্থিতির কথা। বেহরাম কথাটা শুনে হেসে সাবাসকে জানায় যে অন্ধ ঈশ্বরের কাছে চেয়েছে একটা চোখ আর ভগবান তাকে 2টো দিয়ে দিয়েছে। এবার কি করবে জানতে চাইলে বেহরাম বলে তার কলের অপেক্ষা করতে, সে তাকে জানাবে কি করতে হবে। এরপরই আবাসের কাছে নিজায়েতের কল জানতে চায় এসব কি হচ্ছে, বেহরামের ইলহানের থেকে কি চাই। আবাস জানায় সে শুধুমাত্র সারেন্ডার চাই ইলহানের, তারপর সে বাকিটা বুঝে নেবে। যা জানতে চায় সাবাসের থেকে যে এই বিষয় কি করে জানলো বেহরাম, অর্থাৎ সে মাহুরের কথা বলে। আবাস বলে লোকটার হাত পা অনেক বড়, সে জেনেছে কোনোভাবে, সে জানে না কি বলছে, খুব ভালো মতোই চেনে বেহরামকে। আবাস বলে নিজায়েতকে আরো যে একটা বড় হয়েছে কারণ সেখানে মারাশলি উপস্থিত। বলে হ্যাঁ, স্টুপিড ইলহান পাঠিয়েছে মারাশলিকে, সে ভাবছে মাহুরকে সেভাবে সেভ করবে। নিজায়েত বলে সাবাসকে কোনোভাবে মাহুরকে রক্ষা করতে, এটা সে ভাবছে কি করা যায়। আবাস জানতে চায় মাহুরের জন্য এটা কি তার সফটনেস, উইক পয়েন্ট। নিজায়েত বলে এটাকে আরো বলা ভালো যে তার অন্য প্ল্যান আছে। নিজায়েত ফোন রেখে পেছন ফিরতেই দেখে বেহিয়ে দাঁড়িয়ে, সে জিজ্ঞেস করে বেহিয়েকে সে এখানে কতক্ষণ ধরে উপস্থিত। বেহিয়ে জানায় নিজায়েতকে সে মাহুরের কথা ভাবছে, কারণ সে মাহুরকে খুবই ভালোবাসে, কিছু হলে তার খুবই খারাপ লাগবে। নিজায়েত বলে তার চিন্তা করার কিছু নেই, মারাশলি তার সাথে আছে আর সে তার সাথে কথা
কথাও বলেছে। হেসে এটাও জিজ্ঞেস করে যে পরবর্তী দৃশ্য আবার দেখানো হয় যে ইলহান বাগানে দাঁড়িয়ে আছে, তার কাছে তার পরিবারের লোকেরা এসে জানতে চাইছে যে কি হয়েছে, সে এত আপসেট কেন, সে বা কি করেছে, তার সাথে কি হচ্ছে, তাকে তারা যেন সব খুলে বলে। তখনও উদ্বেগের স্বরে শান্ত হয়ে বলতে থাকে কিছুই হয়নি। উনি সেখানে নিজায়তে এসে বলতে থাকে অনেক কিছু হয়েছে আর অনেক খারাপ হয়েছে, আর তার উচিত সকলকে সব কটা জানিয়ে দেওয়া। রাগের স্বরে বলে যে যদি নিজের মুখে সবটা জানায় তো খুবই ভালো কথা, নাহলে সে নিজে ইনভলভ হয়ে যাবে। গড়গড় করে ইলহান প্রথম থেকে কথা তার পরিবারকে বলে দেয়। ক্ষোভে ফেটে পড়ে ইলহানকে অনেক কথা শোনায় আজিজ টুরে। তাকে তার পরিবারের কথা, তার মান ইজ্জতের কথা, দিনের গড়ে তোলা কোম্পানির কথা সব বলতে থাকে। ক্রমাগত জানতে চাইলো তার কোম্পানি তার হাতে চলে গেল কি করবে, জন্য তো মেজরিটি শেয়ার হোল্ডারের তো প্রয়োজন হয়। স্যার ওজন যদি তাকে ট্রিকও করে থাকে, তার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? অন্ধের মতো মূর্খের মতো তাদের কোম্পানি হ্যান্ড ওভার করে দিয়েছে। এইসব কতদিন ধরেই বা চলছে? তোরে নিজায়ত বলে দীর্ঘদিন ধরে চলছে এই যেসব বিষয়, এতদিন ধরে যে এখন তারা তাদের কোম্পানির প্লেনের মধ্যে দিয়ে পাচার পর্যন্ত শুরু করে দিয়েছে। সব কথাবার্তা শুনে উত্তেজিত এবং উদ্বিগ্ন হয়ে আজিজ সে অনেকগুলো থাপ্পড় মারে ইলহানকে, সে মাটিতে পড়ে যায়। সাদার ইলহান দুজনেই হাউ হাউ করে কাঁদতে থাকে। উদ্বিগ্ন আজিজকে থামাতে চেষ্টা করে, সে তাকে তার সাথে ঘরে নিয়ে যায় তার ওষুধপত্র দেওয়ার জন্য। পরবর্তী দৃশ্যে দেখায় বেহরাম কল করে মারাশলিকে বলে নিশ্চয়ই বেহরামের কথা মনে আছে। তোরে জেলাল বলে সে অবাঞ্ছিত মানুষদের খেয়াল রাখে না। বেহরাম বলে এরপর থেকে সে ঠিকই রাখবে, কারণ সে তাকে খুব হালকার মধ্যে নিয়ে নিয়েছে। ইলহানকে 2 ঘন্টা সময় দিয়েছিল, কিন্তু তার ব্যবহারের জন্য এখন সে তাকে 1 ঘন্টা সময় দিচ্ছে। যদি তার কাছে 1 ঘন্টার মধ্যে সারেন্ডার না করে, এক্সিবিশনে তার প্রোটেকশনের মধ্যে যতগুলো মানুষ আছে সবাই মারা যাবে, কারণ তাদের দিকে বাইরে থেকে একজন স্নাইপার বন্দুক তাক করে বসে আছে। তাদের এক্সিবিশনের হলের ভেতরে একটা এক্সপ্লোসিভ আছে। আসলে যদি কোনো রকমের চালাকি করে বলে এক্সিবিশনে উপস্থিত সকল মানুষ রক্ত স্নান করবে। বিলাল উল্টে বেহরামকে ধমকি দেয় যে সে তাকে খুব শিগগিরই খুঁজে বের করবে, তার ঘাড় ভেঙে দেবে, তাকে দগ্ধে মারবে। বেহরাম বলে সে এখন আর কোনো প্রাক্তন সৈনিক মতো সে পাহাড়ে ঘুরে বেড়ায় না, সে এখন আর কোনো রকমের সোলজার নয়। এরকম ধরনের ফালতু ধমকি দেওয়া তার বন্ধ করা উচিত। আশা করছে সে যা বলেছে, বর্ণনা দিয়েছে, খুব ভালোভাবে মারাশলি সেটা বুঝতে পেরেছে। বিলাল বেহরামের ফোন রাখার পর থেকেই নিজের বন্দুক বার করে নেয়। এক্সিবিশন হলের বাইরে গিয়ে যতজন লোক দাঁড়িয়ে থাকে তাদের ভেতরে নিয়ে আসে জোর করে ধাক্কা দিয়ে, সকলকে বন্দুক দিয়ে ভয় দেখায়। এক্সিবিশন হলের আশেপাশে সমস্ত লোককে জোগাড় করে নিয়ে বলে কিচেনে যেতে। তাদের ভয় দেখিয়ে কথা শোনানোর জন্য হাওয়ার মধ্যে একবার ফায়ারও করে দেয়। এতে সবাই প্যানিক হয়ে যায়। মাহুর জেলালের কাছে বারবার অনুরোধ করে আর জানতে চায় ওপরওয়ালা দিব্যি দিয়ে যে কি হয়েছে তাকে একবার জানাতে। আসলি বলে তাকে এখন উত্তর দেওয়ার কোনো সময় নেই, সে সব বলবে। বড় বিপদ অপেক্ষা করছে সকলের জন্য, তার কথা মতো চলতে হবে সকলকে এখন। সে সকল ব্যক্তিদের এক্সিবিশন হলে নিচে একটা ছোট্ট কিচেনের মধ্যে আটকে দেয়। কিচেনে বন্ধই হয়ে সকল মানুষ প্যানিক হয়ে মানুষ মাহুরকে জিজ্ঞেস করে এই তার তোর বডিগার্ড না? মাহুর জানায় হ্যাঁ সে ছিল বডিগার্ড, এখন আর নেই। সকলকে শান্ত হতে আগে তার সাথে সে কথা বলে সব জানুক, তারপর সবাইকে বলছে। মাহুরের ছবির প্রশংসা করা নিউজ কলামের সেই ব্যক্তিটি বলে এখন তাহলে সে কি করতে চাইছে, কি তাদের থেকে মাহুরের থেকে তারা এটা জানতে চাইছে মাহুরের বডিগার্ড তাদের হোস্টেজ করে রেখেছে। সবাইকে আবার শান্ত থাকতে বললে তখন সেই ব্যক্তিটি বলে কিছু জানে না, এভাবে তাদের জীবনের রিস্ক নিতে পারে না, সে পুলিশকে কল করতে যাচ্ছে এখন। পুলিশের কথাটা শুনে আবার ফিরে এসে কেউ কাউকে পুলিশকে ডাকবে না, এখানে একজনের থেকে একটা ব্যাগ কেড়ে নিয়ে তার জিনিসপত্র সব ফেলে দিয়ে সকলকে বলে তাদের ফোন তার ব্যাগে দিয়ে দিতে। বলে জেলালকে ভয় পেয়ে তার কথা মতো নিজেদের ফোন সেই ব্যাগের মধ্যে দিয়ে দেয়। রান্নাঘরে সকলকে আটকে দিয়ে এসে জেলাল বাইরে এসে ফোন করে নেভজেদকে বলে সব কথা। এরাম তাদের মাথার উপর মৃত্যু ঘন্টা বাজিয়ে যাচ্ছে, স্নাইপার আর ভেতরে এক্সপ্লোসিভ সে ফিট করে রেখেছে। নেভজেদকে যে করে হোক সেখানে পৌঁছতে। হিলাল এটাও জানতে চায় যে হিলাল আর কেমাল কোথায় আছে। নেভজেদ বলে যে হিলাল আর জেমাল হয়তো হেডকোয়ার্টারে মিটিং এর জন্য গেছে, তাই শেষ তাদের সাথে এই কথাই হয়েছিল। হিলাল বলে নেভজেদকে যে এখানে মানুষদের সে হোস্টেজ বানিয়ে রেখেছে। নেভজেদ বলে সে তাকে সেভাবেই থাকতে প্রার্থনা করতে নেভজেদ অন্তত 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে। এদিকে টুরেল বাড়িতে বসার ঘরে ফিরুজান আর আজিজ টুরেল বসে কথা বলতে থাকে। চিন্তার স্বরে বলতে থাকে সে এত কষ্ট করে কোম্পানি তৈরি করেছে, বড় করেছে, তার কোম্পানি তার নাম ক্যারি করছে, এখন একজন মাফিয়া বস দ্বারা তার কোম্পানি চালিত হবে। অনেক বেশি ভালো হতো যদি সাবাস তাকে মেরে দিত। তাকে শান্ত থাকতে বলে, তাকে সমবেদনা জানায়, এটাও জানায় যে তারা হাতে হাত রেখে একসাথে আগের মতো সবকিছু পার করে নেবে। আজিজ আর ফিরুজানের সামনে এসে বলে তার কথা অন্তত শুনতে, তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে, সে কোনো কথা শুনতে চায় না, কিন্তু ইলহান বলে তাকে তার কথা শুনতেই হবে। ফিরুজানও অনেক অনুরোধ করে ইলহানকে সেখান থেকে চলে যেতে, কিন্তু ইলহান যায় না। বারবার তার বাবাকে জানাতে থাকে যে সে ইচ্ছা করে কিছুই করেন। আজিজ বলে যে সে তার কোম্পানিকে ডুবিয়েছে এবং তার
পদবীকেও কলিমলিপ্ত করেছে, পাচার চক্রের সাথে জড়িয়ে মূর্খের মতো। ইলহান বলে সে পুলিশের কাছেও গেছিল, সমস্ত কমপ্লেনও করেছে। সেই পাচারকারীদের দল খুবই শক্তপোক্ত, খুবই স্ট্রং। তারও উস্কে দেওয়ার জন্য বলে, কারণ তারা টেররিস্ট গ্রুপের সাথে জড়িত, তারা টেররিস্ট, তাই তারা এত স্ট্রং। এখানে সকলে আবার একটা বড় সারপ্রাইজ পায়। আজিজ আবার ইলহানের দিকে এগিয়ে যেতে গেলে ফিরুজান মাঝখানে চলে আসেন, বলে ফিরুজানকে এসবের মধ্যে ইন্টারফেয়ার করতে না। ফিরুজান বলে সে নিশ্চয়ই ইন্টারফেয়ার করবে এসবের মধ্যে, বারবার ভুলে যাচ্ছে তার বাবা অসুস্থ। ইলহান বলে ফিরুজানকে সে তো প্রথম থেকেই সবটা জানতো, তাহলে এখন এরকম সচেতনতার ভান সে কেন করছে। কথাটা শুনে আরো উস্কে দেওয়ার জন্য আগুনে ঘি ঢেলে বলে, মানে প্রথম থেকেই ফিরুজান সবকিছু জানতো, তো সে ব্যাপারটা লুকিয়ে গেছে, যেমনটা সে সবসময় করে। একবারই ফিরুজানের কাছে জানতে চায় সে কেন লুকিয়ে গেছে জিনিসটা তার থেকে, সে কবে থেকে জানে বিষয়টা। ফিরুজান বলে সে প্রথম থেকে জানতো, খানিক ড্রাগ টেররিস্ট গ্রুপ এসব বিষয়ে তার কোনো ধারণাই ছিল না, সে শেষের দিকে জেনেছিল। আজিজকে এর জন্য জানায়নি, কারণ সে হসপিটালাইজ ছিল, প্যারালাইজ ছিল অলমোস্ট। আজিজ ঘর থেকে সকলকে অভিশাপ দিতে দিতে ওপরওয়ালার নামে বেরিয়ে যায় ঘর থেকে। এদিকে এক্সিবিশনের ওপর বাইরে থেকে নজর রাখা স্নাইপার বেহরামকে কল করে জানায় যে ভেতরে কোনো মুভমেন্ট পাওয়া যাচ্ছে না, মারাশলি সকল ব্যক্তিদের নিয়ে একসাথে লক করে রেখেছে, সে কি করবে। উত্তরে বেহরাম বলে যে তাকে ভেতরের বিষয় নিয়ে ভাবতে হবে না, শুধু বাইরের দিকে নজর রাখলেই চলবে, ওখানের একটাই এক্সিট আছে আর সেখানে তার উপর সেই লোকটা স্নাইপার বসে, কাজ হলো শুধু কাউকে বাইরে বেরোতে না দেওয়া। বেহরাম সাবাসের আড্ডায় সাবাসকে বলতে থাকে তার মারাশলিকে খুব পছন্দ হয়েছে, সে কখনোই গিভ আপ করে না। উত্তরে সাবাস বলে তারও এরকম মানুষজন পছন্দ, যদি তার তরফ থেকে তারা কাজ করে। তো জিজ্ঞেস করে বেহরামকে তার কি মনে হয় যে সে অর্থাৎ ইলহান আসবে তার কাছে। বেহরাম বলে ইলহান দৌড়দৌড়ি করে মরুক বা সে তার কারোর প্রিয়জনের শ্রাদ্ধে যাক, তাতে তার কিচ্ছু যায় আসে না, তাকে সময় দিয়ে রেখেছে এবং সে তার অপেক্ষা করবে। এক্সিবিশনে হলের ভেতরে এদিকে জেলাল সকলকে ফোন করতে থাকে, কিন্তু কেউই তার ফোন ধরে না। কিচেনের ভেতর থেকে মাহুর বাইরে বেরিয়ে এসে জেলালকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কারণ কিচেনের ভেতরে লোকেরা সবাই পাগল হয়ে যাচ্ছে জিজ্ঞেস করে করে। আসলি বলে তাকে আর ভেতরে সকলকে ধৈর্য ধরতে, সে এক্সপ্লেন করতে পারছে না এই মুহূর্তে ঠিকই বাইরে বড় বিপদ অপেক্ষা করছে সকলের জন্য, বাইরে বেরোলেই মারা যাবে। তো মাহুরের কথায় ভেতরে কিচেনে গিয়ে জেলাল তাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করে। কিচেনে গিয়ে বলে বাইরে একজন বড় স্নাইপার দাঁড়িয়ে আছে তাদের খুন করার জন্য, বাইরে বেরোলেই তাদের বিপদ হবে। কিচেনের মধ্যে থাকা নিউজ কলামের ব্যক্তিটি বলে তাহলে তারা পুলিশকে কেন কল করছেন। জেলাল বলে পুলিশকে কল করা যাবে না, তাহলে বিপদ বাড়বে আরো। ভেতরে একজন এখানে বোমও ফিট করে রেখে দিয়েছে। তারা শুনে সকলে আরো আতঙ্কগ্রস্ত হয়ে যায় আর সকলকে শান্ত করার জন্য হাওয়ায় আবার ফায়ার করে দেয় একবার জেলাল। কিচেনে থেকে বাইরে বেরিয়ে এলে জেলালকে আবার জিজ্ঞেস করে মাহুর যে কি হচ্ছে সব, আর আগে থেকে যদি সে এগুলো জেনেই থাকে তাহলে সে আগে থেকে এক্সপ্লেন করেনি কেন। জেলাল একটা কথাই বলে সে কি দেখতে পাচ্ছে না এগুলো কি হচ্ছে, আর সে কিভাবে এক্সপ্লেন করবে এই জিনিসগুলো। জানতে চায় এসব কি সেই লোকেরা করেছে যারা তাকে গুলি করেছিল। উত্তরে জেলাল বলে না, আরো খারাপ ব্যক্তিরা করছে এসব। এই লোকেরা তার ভাই ইলহানের পেছনে পড়ে আছে, কারণ তার ভাই দুর্বিপাকে ভাগ্যচক্রে এসবের মধ্যে জড়িয়ে গেছে। ও জানতে চায় সে কি তার ভাইকে এইসব জানিয়েছে। উত্তরে জেলাল বলে সে জানানোর অনেক চেষ্টা করেছে, খানিকটা জানেও। ওর এক্সিবিশনের স্থানের কিচেনের ভেতর থেকে একজন ব্যক্তি আর ভেতরে থাকতে না পেরে দৌড়ে বেরিয়ে আসতে চায়। বাইরে উপর থেকে তাক করে থাকা স্নাইপার তার উপর গুলি চালিয়ে দেয়, ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়ে জখম হয়ে পড়ে। এক্সিবিশনের ভেতরে থাকা সকল মানুষ আরো প্যানিক হয়ে পড়ে। জেলাল বলে সে তো বলেছিল তাদের কথা শুনতে, তারা কথা না শুনলে এরকমই হবে। তারা সকলে বলে এবার তারা জেলালের কথা শুনবে, তারা বুঝতে পেরেছে। ওর জেলাল গুলিবিদ্ধ থাকা ব্যক্তিটিকে তুলে এনে আবার কুচেনে রাখে। এখানে কোনো ফার্স্ট এডের ব্যবস্থা না থাকার জন্য একটা রুমাল দিয়ে ইচেনকে বলে তার ক্ষতস্থানে চেপে ধরে থাকতে। ছেলেটির গুলিবিদ্ধ ছেলেটির পাশে বসে বলতে থাকে সবকিছু ঠিক হয়ে যাবে, তো চিন্তা না করতে। এরপর মাহুর আবার জেলালের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বলে যে কি হবে এরপর। বলে তাকে শুধু একটা কাজই করতে, যে ভেতরে সকল মানুষকে হ্যান্ডেল করে শান্ত রাখতে, এটুকুই সে চায়, এটা সে সব সামলে নিতে পারবে। নেভজেদকে সে কল করে দিয়েছে আর সে সাহায্য নিয়ে ঠিকই পৌঁছাচ্ছে। ইলহান চিন্তায় বসার ঘরে সোফা থেকে উঠে গিয়ে যে বেডরুমের দরজা বন্ধ করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, আর তার পেছনে দিলশাদ গিয়ে তাকে অনুরোধ করতে থাকে, কাকুতি মিনতি করতে থাকে, তাকে জানাতে থাকে সে তার জন্য ভীষণ উদ্বিগ্ন, যেন কোনো বোকামো না করে। আর বসার ঘরে বসে থাকা ফিরুজান আর নিজায়েত তা বলতে থাকে। ফিরুজান নিজায়েতকে দেখে বলতে থাকে এই সিচুয়েশনে আজকের দিনও সে এত রিল্যাক্স কি করে। বলে কারণ সে একজন অ্যালকোহলিক ভাই, আর সে জানে ঘরের কোন জায়গায় কটা জায়গায় সে তার বোতল লুকিয়ে রেখেছে। এই মদ শেষ হলে যখনই যেখানে হাত দেবে সেখান থেকেই তার বোতল পেয়ে যাবে। বলছে তাকে উল্টোপাল্টা কথা না বলতে। নিজায়েত বলে এখানে সব থেকে বাজে জিনিস যা করেছে সেটা হলো তার বাবা, যদি তার বাবার জায়গায় থাকতো সে কখনোই ইলহানকে বিশ্বাস করতো না। বাবাও তো ছেলের মতোই, এখানে সব থেকে বড় অপরাধ প্রথমে তার বাবা শুরু করেছে। সেই বিষয়ে
হয় সেই শেষ করবে, আর বাকিরা আমরা তো সকলেই তার সাপোর্টিং ক্যারেক্টার। তাতে নিজায়াতের এখানে ড্রিঙ্ক শেষ হয়ে গেলে সে হুট করে উঠে এক জায়গা থেকে আবার টুক করে একটা ছোট বোতল বের করে নিয়ে ফিরজানকে দেখায় যে সে খুঁজে বার করতে পেরেছে, যা বলছিল সেটাই সত্যি। পরবর্তী দৃশ্য দেখায় যে নেভজেদ পৌঁছে গেছে জরুরি জিনিসপত্র নিয়ে এক্সিবিশনের আশেপাশে। পর সে জেলালকে কল করে জানায় যে সে পৌঁছে গেছে, একটা ড্রোনও এনেছে রাখার জন্য, কিন্তু কোন দিকে আছে ওই ব্যক্তিটা সে তো কিছুই জানে না, কারণ এখানে বহু বাড়ি আর বহু তলা। দূরে জেলাল বলে তাকে দক্ষিণের দিকে একটু খুঁজে দেখতে, সেটাই সম্ভবত, থেকে বেশি সে কিছুই বলতে পারবে না, একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। যে জানতে চায় জেলালের কাছে যে ভেতরের এক্সপ্লোসিভকে সে খুঁজতে পেরেছে, উত্তরে জেলাল বলে না এখনো সে খুঁজে পায়নি, কিন্তু সে ঠিকই এই দিকটা দেখে নেবে। পরই নেভজেদ নিজের ড্রোন উড়িয়ে দেখতে শুরু করে আশেপাশের এলাকা। এরপর উড়ে সে জেলালের কাছে জানতে থাকে যে সে কাকে ফোন করেছে, নেভজেদকে কি? উত্তরে জেলাল বলে হ্যাঁ সে নেভজেদকে জানিয়েছে, নেভজেদ পৌঁছে গেছে। এটাও বলে যে ভেতরে থাকা ব্যক্তি খুব খারাপভাবে রক্তপাত হচ্ছে, তো শীঘ্রই সম্ভব তার সাহায্যের প্রয়োজন। এদিকে নেভজেদ ড্রোন উড়িয়ে সমস্ত এলাকা ছান মারতে থাকে। বাইরে স্নাইপার তাক করে বসে থাকে লোকেদের উপর নিজের বন্দুক। বাড়িতে ইলহান নিজের ঘরের দরজা বন্ধ থাকলে দিলশাদ বাইরে থেকে চেঁচামেচি করতেই থাকে। বিরক্ত হয়ে বলে তাকে আর চিৎকার না করতে সে দরজা খুলে সে নিজের ড্রয়ার থেকে বন্দুক বার করে নি দরজা খুলে নিজের মাথার উপর তাক করে ধরে। দরজা খুলে দিলশাদকে জানায় এসব তার জন্য হয়েছে, তাই তার উচিত ইলহান যখন মরছে দিলশাদে তাকিয়ে তাকিয়ে দেখা। এই বলে সে নিজের বন্দুক নিজের মাথায় তাক করে। এতে আরো ভয় পেয়ে যায় এবং সে তার পরিবারের লোকজনকে ডাকতে থাকে চিৎকার করে। থেকে চিৎকার শুনে ফিরোজান দৌড়ে যায় এবং নিজায়াত বলে সে নির্ঘাত এখন সুসাইড করার চেষ্টা করছে। এক্সিবিশনে কিচেনে বসে থাকা সমস্ত গেস্টরা অনেক প্যানিক করতে থাকে। কলামের সেই ব্যক্তি বারবার বলতে থাকে পুলিশকে ডাকার জন্য। তার সন্দেহ হতে থাকে জেলালের উপর। ওকে বলে হয়তো জেলালই সেই ব্যক্তিদের সাথে মিশে আছে। মাহুর বলে সে জেলালকে অনেকদিন ধরে চেনে, সে এরকম ব্যক্তি নয়, তাকে একটু ভেবেচিন্তে কথা বলতে। ওর গিয়ে জেলালের কাছে জানতে চায় কি হয়েছে। উত্তরে জেলাল বলে কেউই ফোন ধরছে না, আর ওর বাড়ির লোকেদেরও সকলকে কল করেছে কিন্তু ধরছিল না তারা। ওর বলে তার মানে বাড়িতেও অনেক জটিল সমস্যা হয়ে গেছে। জেলাল বলে এক্সিবিশনে লুকিয়ে থাকা সে বড় বোমটা খুঁজতে যাচ্ছে। ওর বলে সেও তার সাথে যাবে। জেলাল বলে তাকে শান্ত থাকতে, সে দেখবে তারপর যা হওয়ার হবে। পর জেলাল সেখানে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে এক্সিবিশনের ঘরের সব কাঁচ ধোঁয়াশা করে দেয়। বাইরে থাকা উপস্থিত স্নাইপার আর দেখতে না পায় ভেতরের দৃশ্য। বাইরে বন্দুক তাক করে থাকা স্নাইপার বেহরামকে কল করে জানায় যে মারাসলি নামক ব্যক্তিটি আবার কিছু একটা গন্ডগোল করছে। মোম দিয়ে সমস্ত কাঁচ ঢেকে দিচ্ছে যাতে বাইরে থেকে কোনো ঘটমান দৃশ্য ভেতরে না দেখা যায়। বেহরাম তার স্নাইপার ব্যক্তিকে জানায় তাকে শান্ত থাকতে। বেহরাম তারপর জেলালকে কল করে বলে এসব কি হচ্ছে, তার কাছে তো আর 8 ঘন্টারও কম সময় আছে। জেলাল যদি তাকে খবর না পাঠায় সে তো এগোতেই পাচ্ছে না। জেলাল বলে তাকে আর একটু সময় আর ধৈর্য ধরতে, সে তার নোটবুক খুব তাড়াতাড়ি ক্লোজ করবে। বেহরাম আবার মারাসলিকে মনে করিয়ে দেয় যে যদি ইলহান কিছুক্ষণের মধ্যে না পৌঁছয় তার কাছে, সে খুব ভালো মতো জানে যে কি হতে পারে। ফোন কেটে দেওয়ার পর জেলাল এদিক ওদিক খুঁজতে থাকে এক্সপ্লোসিভ। বলে সেও তাকে সাহায্য করবে। জেলাল বলে তার ঘরে থাকাই উচিত। বলে কি ধরনের এক্সপ্লোসিভ হতে পারে? জেলাল বলে যে কোনো ধরনের, টাইম বোমও হতে পারে বা রিমোট কন্ট্রোল। তবুও সাহায্যের জন্য তাকে জেদ করলে জেলাল তাকে ধমক দিয়ে কিচেনের ভেতর যেতে বলে, আর সে নিচে ওপর আশেপাশে সব জায়গায় খুঁজতে থাকে এক্সপ্লোসিভ। এক্সিবিশন হলে মাহুর চেঁচিয়ে জেলালকে বলতে থাকে তাড়াতাড়ি করতে, কারণ ফোম গলে যাচ্ছে। একটা ছোট্ট পাইপ নিয়ে ফোমের মধ্যে লাগিয়ে খুঁজে বের করে ফেলে যে স্নাইপার ব্যক্তিটি কোথায় আছে। সেই মতন নেভজেদকে কল করে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, যেত তার ইনস্ট্রাকশন ফলো করে স্নাইপার ব্যক্তিটিকে ড্রোনে দেখে ফেলে। এখানে কিচেনের ভেতরে থাকা ব্যক্তিরা বলা বলি করতে থাকে যে তারা হয়তো এখানে সেফ নয় কোনোভাবে। কলামের ব্যক্তিটি বলতে থাকে তার কোটের পকেটে একটা অন্য ফোন আছে, কেউ যদি তাকে সাহায্য করে অসুস্থ হওয়ার ভান করে তাহলে সে সেই ফোনের কাছে পৌঁছে গিয়ে পুলিশকে কল করতে পারে। কোনো একজন ব্যক্তি বলে তারা এখানেই সেফ, ভেতরে তাদের চিন্তা না করতে। কিচেনের ভেতরে সামান্য বাকবিতনটা বাঁধতে থাকে। ওর আবার জেলালের কাছে গেলে জেলাল বলে তারা সেই ব্যক্তিটিকে খুঁজে পেয়ে গেছে, অর্থাৎ স্নাইপারকে। তাদের আরেকটু ধৈর্য ধরতে, কিছু সে ঠিক করে দেবে। টুরেল বাড়িতে ইলহানের ঘরের সামনে তার পরিবারের সকল লোক এসে উপস্থিত হয়ে যায়। বলতে থাকে তার ছেলেকে তার বন্দুক নামিয়ে রাখ। সাদ ফিরোজান সবাই তাকে অনুরোধ করতে থাকে, কিন্তু ইলহান একটা কথাই বলে যে যেহেতু এসব হয়েছে তারই উপযুক্ত শাস্তি হচ্ছে তাদের ছেড়ে চলে যাওয়া। সাদ বলে যে তার ছেলের সামনে সে এই রকম উপমা রেখে যেতে চায়। বাবা পলাতক, সে পালিয়েছিল। উত্তরে ইলহান বলে অনেক ভালো কালিমালিপ্ত হয়ে থাকার থেকে, কুলের কাছে মূর্খ বলে পরিচিত হওয়া থেকে। আর বাবা মৃত। জায়েদ ইলহানকে বোঝায় যে সে যা করেছে যা হয়েছে সব ঠিক আছে, কিন্তু তাকে ছাড়া তারা পরিবার না, তাকে তার বন্দুক নামিয়ে রাখতে। এক্সিবিশন হলের মধ্যে একজন মহিলা অসুস্থ হয়ে পড়ার ভান করে। সেই নিউজ কলামের ব্যক্তি উড়ে বেরিয়ে এসে তার কোটের পকেট থেকে
নিতে চায় তার কাজের ফোনটি। বাইরে উপস্থিত থাকা স্নাইপার আবার বাইরে থেকে বন্দুক চালিয়ে দেয়। গেস্ট ব্যক্তিটি পুলিশকে কল করে বলে দেয় যে একজন ব্যক্তি তাদের হোস্টেজ করে রেখেছে, তাই এসে তাদের উদ্ধার করতে। জিলাল তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে তাকে আবার কিচেনে বন্দি করে দেয়। তাকে বলে তার এই মূর্খামোর জন্য তাদের প্রাণঘাতী হতে পারে আরো। এক্সিবিশন হলের বাইরে অনেক পুলিশ চলে আসে, ঠিক করে তারা অপারেশন স্টার্ট করবে। এবার ব্যক্তিটি বেহরামকে কল করে সেই বিষয়ে জানিয়ে বেহরাম বলে যা ইচ্ছা করতে চাইছে মারাশলি তাকে করতে দিতে, নিজের জিনিস হাসিল না হওয়া অব্দি সে থামবে না। ও জানায় স্নাইপারকে ফেরত চলে আসতে, বাকিটা সে নিজে দেখে নিচ্ছে। আওয়াজ বলে বেহরামকে যে মারাশলি আবার খেলা দেখাচ্ছে, সে আবার ঠিকই এসবের থেকে বেরিয়ে যাবে। তার উপর বেহরামকে নজর রাখতে বেহরাম জানায় সাবাসকে যে সে এখনো বেহরামকে চেনে না, মারাশলিকে সে খুব ভালো মতো চিনিয়ে ছাড়বে নিজেকে। এদিকে টুরেল বাড়িতে দেখা ইলহান সকলকে সরি বলে বিদায় জানাতে থাকে। পেছন থেকে বেরিয়ে এসে সকলকে জানায় যে মারাশলি অনেকক্ষণ থেকে সকাল থেকে ফোন করে চলেছে সকলকে। মারাশলির কল ধরলে মারাশলি বলে যে এখানে আপাতত সব ঠিক আছে, সকলে সেফ আছে। আমার সাবাস চেয়েছে ইলহানকে উপস্থিত হতে বেহরামের কাছে, তারা সকলকে মেরে ফেলবে। বলে যে তারা পুলিশকে কেন কল করছে না। উত্তরে জেলাল বলে যদি এখন পুলিশকে কল করে তাহলে একটা যে এখানে একটা এক্সপ্লোসিভ ফিট করে রেখেছে সেটা ব্লাস্ট করে দেবে, সে কোনো রিস্ক নিতে পারবে না। এবার ছাদের ওপর থেকে নিজের জিনিসপত্র গোছাতে থাকলে তখনই তার পেছনে নেভজেদ গিয়ে উপস্থিত হয়েছে। তাকে ধরে মেরে জিজ্ঞেস করে যে ভেতরে একজন সুসাইড বম্বার আছে। খাওয়ার পর এই বিষয়টা সেই স্নাইপার ব্যক্তিটি বললে তাকে প্রথমে মেরে অজ্ঞান করে। জেলালকে কল করে বিষয়টা জানিয়ে দেয় যে ভেতরে একজন সুসাইড বম্বার আছে। তারা শুনে ফোন রেখে জেলাল আরো ভয় পেয়ে যায় এবং কিচেনে গিয়ে ভেতরের লোকগুলোর মুখ খুব ভালো করে দেখে। এটা জানিয়ে দেয় তাদের আরো অনেক ধৈর্য ধরতে হবে, কারণ স্নাইপারকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কিচেনের ভেতরে একজন ব্যক্তিকে দেখানো হয় যার হাতে একটি বম ধরে রাখা আছে, অর্থাৎ সেই সুসাইড বম্বার। এদিকে টুরেল বাড়িতে দেখানো হতে থাকে ইলহান বারবার বলতে থাকে তাকে যেতে দিতে, না হলে মাহুরকে তারা মেরে ফেলবে। এবারে সকল সদস্য বলতে থাকে না, তাকে যেতে দেবে না, এরকম রিস্ক তারা নিতে পারে না। বলেছে সব ঠিক করে দেবে। উত্তরে ইলহান বলে মারাশলি যদি সব ঠিক করে দিতে পারতো তাহলে ইলহানকে সে কল করে বলতো না তাকে যেতে দিতে, তাদের কাছে আর কোনো উপায় নেই। উত্তরে নিজায়াত বলে সে কথাটা কিন্তু একদম ঠিকই বলছে, কারণ সে না গেলে মাহুরকে আর খুঁজে পাওয়া যাবে না। সবাইকে ধমকি দিয়ে সেখান থেকে ইলহান বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে ইশারা করে কিচেনের ভেতরে মাহুরকে ডাকতে থাকে জেলাল। ও জেলালের কাছে গেলে সে তাকে জিজ্ঞেস করে এমন কি কোনো ব্যক্তি আছে যাকে সে প্রথম দেখছে এখানে। তার কাছে প্রথমে জানতে চাইলো জেলালের কথাতে সে বলে সুসাইড বম্বার ব্যক্তিটিরই কথা যাকে সে প্রথমবার এখানে দেখেছে। ব্যক্তিটি কিছু সন্দেহ করে মারাশলির কাছে জানতে চায় যে পুলিশ বা অন্য কিছু কি আসছে তাদের সাহায্যের জন্য। উত্তরে জেলাল বলে না, কেউ আসেনি। বাইরে থেকে পুলিশের অ্যানাউন্সমেন্ট শোনা যায়, তারা বলে যে চারিদিক থেকে পুলিশ তাদের ঘিরে ধরেছে, সাহায্যের জন্য উপস্থিত হয়ে গেছে। সেই বম্বার নিজের হাতে থাকার বমটি ফাটাতে গেলে তাকে একটা হেডশট দেয়। সেখানে হস্টেজ করে রাখা সকল ব্যক্তিকে সেফলি ঘরের বাইরে বের করে দেয়, এক্সিবিশন হলের বাইরে তাদের সকলকে সেভ করে দেয় এবং যে ব্যক্তিটি আহত ছিল তাকেও অ্যাম্বুলেন্সে তুলে দেয়। এক্সিবিশন হলের বাইরে মাহুর আর জেলাল বেরিয়ে এলে উল্টে পুলিশের লোকেরা জেলালকেই বুঝে তার উপর বন্দুক তাক করে ধরে ফেলে। ওরা জেলাল পুলিশকে বলে যে সে সেই ব্যক্তি নয়, ভুল বুঝছে, কিন্তু পুলিশ কোনো কথাই শুনতে চায় না তাদের। তখন মাহুরের কানে বলে সে যদি এখান থেকে না যায় তাহলে মাহুর তার ভাই ইলহানকে আর দেখতে পাবে না। সে এখানে যা করছে তার সাথে কোঅপারেট করতে মাহুরকে। তার কাছে জানতে চায় সে কি বলতে চাইছে। তারপরই হঠাৎ করে জেলাল নিজের বন্দুক মাহুরের মাথায় তাক করে ধরে বসে। ফুলকে বলতে থাকে পুলিশ যদি তার বন্দুক না নামায় তাহলে মাহুরকে 3 গোনার মধ্যে সে শুট করবে। একটা উপায় সে দিচ্ছে, তাদের যদি এখান থেকে যেতে দেয় তাহলে সে কিছু করবে না। বারবার পুলিশকে বলতে থাকে যে জেলাল এরকম ব্যক্তি না যে এরকম কোনো ঘৃণ্য কাজ করবে। বলে সে বন্দুক তাক করে আছে মাহুরের মাথায়, পুলিশ কি তাকে বিশ্বাস করবে? মাহুর বলে পুলিশ যদি তাকে বিশ্বাসই না করতো তাহলে এতক্ষণে তাকে শুট করে দিত। বলে মাহুরকে তাকে এখান থেকে যেতে দিতেই হবে, না হলে সে তার ভাইকে দেখতে পাবে না। ওর করুণা স্বরে বলে সে কোনোভাবেই চায় না তার ভাইয়ের সাথে বা জেলালের সাথে কোনো ক্ষতিকারক কিছু হোক। ওরে জেলাল কাউন্ট করে সেখান থেকে ভয় দেখিয়ে বেরোতে চায়। ওনার আগে বন্দুক চাগিয়ে ধরে মাহুরের মাথায় আপন। পুলিশরা তখন নিজেদের বন্দুক রেখে দেয় এবং তাদের যেতে দেয়। ওনার মারাশলি গাড়িতে উঠে আবার পালাতে থাকে। সে গাড়ি তাদের পেছনে চেস করা শুরু করে। দেখায় বিষাদগ্রস্ত মন নিয়ে ইলহান তার বোনকে বাঁচানোর জন্য বেহরামের কাছে স্যারেন্ডার করতে চায়। একে দেখায় টুরেল বাড়ি থেকে নিজায়েত আর আজিজও বেরিয়েছে ইলহানকে খুঁজতে। চিন্তিত স্বরে নিজায়েতকে বলতে থাকে সে কি জানে ইলহান কোথায় গেছে, সকল বাজে টেররিস্ট ব্যক্তিরাও কোথায় আছে। নিজায়েত বলে সে কি করে জানবে, ইলহান হয়তো ফোনটা বেরোনোর সময় বাড়িতে ফেলে রেখে গেছে, সে বহুবার কল করেছে কিন্তু ধরছে না কেউ। একে দেখাতে থাকে যে জেলাল আর মাহুরের গাড়ির পেছনে পুলিশ ক্রমাগত চেস করতেই থাকে। দীর্ঘক্ষণ চেস চলতে থাকে। মাহুর জেলালের সাথে একটা
গাড়িতে তার পাশের গলির মধ্যে ঢুকে যায়, যেখানে পুলিশ তাদের দেখতে পায় না। কাটিয়ে অন্য গলি দিয়ে চলে যায় তাদের সামনে দিয়ে। পরে দেখায় আজিজ মাহুরের কাছে কল করে জানতে চাইছে যে সব ঠিক আছে কিনা। উত্তরে মাহুর বলে হ্যাঁ সব ঠিক আছে, সে একদম সেফ আছে, তার সাথেই আছে, আর এখনই সে ইলহানকে খুঁজতে বেরোবে। রেখে দিয়ে মাহুর আবার জানতে চায় মারাশলির কাছে যে সে কোথায় যাচ্ছে, ইলহানকে কোথায় রাখা হয়েছে সবকিছু। মারাশলি বলে তার কাছে এখন বর্ণনা দেওয়ার কোনো সময় নেই, তাকে ধৈর্য ধরতে, সে তাকে পরে সব জানাবে, আর তাকে এখানে অপেক্ষা করতে নেভজেত এসে তাকে পিক করে নিয়ে যাবে। পুলিশ যদি তাকে কোনো জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে কোনো উত্তর না দিতে, সে মাহুরকে সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। এর পরবর্তী দৃশ্যই দেখায় যে হিলালকে সবকিছুই জানিয়ে দিয়েছে নেভজেত। নেভজেতের কাছে জানতে চায় এগুলো কতক্ষণ হয়েছে। নেভজেত বলে 8 ঘন্টা যাবত ধরে এইসব ঘটছে। মাহুর সহ সকল গেস্টদের এক্সিবিশন হলে আটকে রেখেছিল, হোস্টেজ বানিয়েছিল মারাশলি নিজে। এটা জানাতেও ভোলে না যে সকাল থেকে এসে হিলালকে কল করে যাচ্ছে, কিন্তু হিলাল কল ধরেনি। উত্তরে হিলাল বলে সে একটা গুরুত্বপূর্ণ মিটিং এ ছিল হেডকোয়ার্টারে, সে হয়তো খেয়াল করেনি তার ফোন। বাকিটা তাকে নেভজেতকে চিন্তা করতে না সে দেখে নিচ্ছে। হিলাল নিজের ফোন করে তার সহকর্মী জেমালকে বলে মারাশলি ব্যক্তিটি টোটাল ক্রেজি, যতবার রিস্ক নিতে না বলা হয় সে সেই সমস্ত জিনিসপত্রই করে। পরবর্তী দৃশ্যে দেখানো হয় পৌঁছে গেছে ইলহান বেহরামের ঠিকানায়। মানে বেহরাম ইলহানকে ওয়েলকাম করে, জানায় থেকে বড় মূর্খ ব্যক্তি সে কখনোই দেখেন। বলে সে তার পরিবার আর তার বোনকে বাঁচাতে এখানে এসে গেছে, তাই তাদের ছেড়ে দিন। বেহরাম বলে যে তার কাছে কি ফোন নেই। মারাশলি ওদিকে তার বোনকে সকল হোস্টেজকে সেভ করে নিয়েছে, পাঠানো 2জন লোককেও সে ক্যান্সেল করে দিয়েছে, সরিয়ে দিয়েছে। জানতে চায় তাহলে কি সে একদম বিনা কারণেই এসেছে। উত্তরে বেহরাম বলে না, তার সাথে যে অ্যাকাউন্ট আছে সেই হিসাবটা এবার চুক্তি করে নেওয়া যেতে পারে। এদিকে দেখায় নেভজেত পৌঁছে গেছে মাহুরের কাছে, আর সে বলে আন্টি মাহুরকে গাড়িতে একটু রেগে বলে আন্টি বলে আর কেউ উপস্থিত নেই তাকে, তাই আন্টি বলে না সম্বোধন করতে। প্রথমে তার কাছে মাফ চায় এবং তারপর তার কমান্ডার অর্থাৎ জেলালকে কল করে বলে আন্টি মাহুর তার কাছে সাথে সেফ আছে, তাকে চিন্তা না করতে। পরবর্তী দৃশ্য দেখায় জেলাল হু হু করে স্পিডে গাড়ি চালিয়ে আবার পুলিশের ব্যারিকেড ভেঙে নিজের বন্দুকের মধ্যে বুলেট ভরে নিয়ে কে বাঁচানোর উদ্দেশ্যে ছুটে চলেছে নিজের গাড়িতে। পরবর্তী দৃশ্য আবার দেখাতে থাকে বেহরামের আড্ডায়, যেখানে ইলহানের সামনে সে দাঁড়িয়ে বেহরামকে এক্সপ্লেনেশন দিয়ে বলে সে প্রচন্ড ভয় পেয়ে গেছিল, তাই সে পুলিশকে সবকিছু জানিয়ে দিয়ে। বেহরাম বলে তাকে কি তার বাচ্চা মনে হচ্ছে, সে যা বোঝাবে সে বুঝে যাবে। কাজের ফিল্ডে রেজাল্টের উপর নজর দেওয়া হয়, কারণের উপর না। বেহরাম আবার জানতে চায় ইলহানের কাছে তার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি। উত্তরে ইলহান আবেগপ্রবণ হয়ে বলে জীবন এমনি শেষ, এমনি সে অ্যারেস্ট হবে যদি বেঁচে থাকে। বদনাম আর তার কোম্পানির নামও কালিমালিপ্ত হয়ে গেছে। যদি ইলহানকে এখন না মারে বেহরামকে ধরে নিয়ে পুলিশ মেরে দেবে। বেহরামের পক্ষে ভালোই হবে ইলহানকে মেরে মুক্ত হয়ে যেতে। বেহরাম বলে সে অত্যন্ত সংবেদনশীল এবং আবেগপ্রবণ হয়ে পড়েছে, সে কি চাইছে তার সাথে সবাই কাঁদুক। ইলহান বলে না, তাকে শেষ করে দিতে সে শুধু এটাই চাইছে। নিজের বন্দুক পার করে ইলহানের মাথায় ধরে কাউন্টডাউন। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।